আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। সাথে আছি আমি আব্দুল আজিজ, ইনস্ট্রাক্টর, ডিপার্টমেন্ট অফ সিএসসি, ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজ। তো আজকের ক্লাসটা একটু মিক্সড টাইপের ক্লাস হবে, অর্থাৎ পূর্বের ক্লাসগুলোয় আমরা যে সকল টপিকস কভার করছি সেগুলা, সাথে নতুন কিছু টপিকস আনবো। অর্থাৎ আহ, আগের আগের ক্লাসগুলো রিকভার করে করতেছি, সাথে নতুন টপিকস থাকবে। তো তোমরা আশা করি সকলে মন দিয়ে ক্লাসটা করবে। আজকের এই ক্লাসটা নেওয়ার একটা কারণ হলো, দেখা গেছে যে আমরা আর কি এই তোমরা অনেকেই পরবর্তীতে নতুন ভর্তি হয়েছো ক্লাসের পরে, তো তারা টপিকসগুলো পাওনি। প্লাস অনেকেই ক্লাস করতে পারোনি তখন বিভিন্ন সমস্যার কারণে। আর ওভারঅল যারা ক্লাস করছে তাদেরও একটা সমস্যা হয়েছে, যে একটা মিড টার্ম পরীক্ষা বলো বা নির্বাচনের কারণে একটা ভালো একটা বন্ধ পড়ছে। এই কারণে অনেকের আর কি আগে যেভাবে ফ্লোটা আগানোর কথা সেভাবে আগায়নি। তো এই ঘাটতিটা কাটিয়ে ওঠার জন্য সামনে তো আমরা আবার ক্লাসে ফিরতেছি। তো তখন যেন এই পিছনের যে গ্যাপটা পড়ছে বা একটা ক্লাসের ভিতরে যে সিকোয়েন্স ছিল না, সেইটা যেন কাটাই উঠতে পারো। এবং যারা কিছুই আর কি একদম শেষে ভর্তি হয়েছো সবাই যেন একই ফ্লোতে আগাতে পারো, এই জন্য এই রিকভারি ক্লাসটা নেওয়া। তো আমি মোটামুটি বেসিক থেকেই একদম প্রথম ক্লাসে যা করেছিলাম সেখান থেকেই শুরু করতেছি, বাট প্রিভিয়াস টপিকসগুলো একটু ফাস্ট করা হবে, কারণ ক্লাসে যেভাবে বোঝানো হয় স্বাভাবিকভাবে এখানে এইভাবে হবে না। তারপর তোমাদের যার যেখানে বুঝতে পারবা না বা কোশ্চেন থাকবে বা কোনো নোট থাকবে, বলে দিতেছি, তোমরা অবশ্যই নোট ডাউন করে রাখবে। হয়তোবা এখানে কমেন্ট করো, অথবা আমাদের নেক্সট ক্লাসে আমার সাথে সামনাসামনি আস্ক করতে পারো, ইনশাল্লাহ আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো একদম প্রথমে যে বিষয়টা সেটা হলো, আহ, আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটা সেমিস্টারে আমাদের এই কম্পিটিটিভ প্রোগ্রামিং থাকবে। তো প্রথম সেমিস্টারে যেটা স্ট্রাকচার প্রোগ্রামিং নাম হিসেবে থাকবে, সেকেন্ড সেমিস্টারে ডাটা স্ট্রাকচার, থার্ড সেমিস্টারে অ্যালগোরিদম ডিজাইন। তিনটা একটার সাথে একটা সম্পর্কিত। তো প্রথম সেমিস্টারে স্ট্রাকচার প্রোগ্রামিং, অর্থাৎ প্রোগ্রামিং এর একদম স্ট্রাকচার বেসিক গঠন এইগুলা, অর্থাৎ কিভাবে প্রোগ্রামিং কাজ করে, সিনট্যাক্স এইসব নিয়ে কাজ করা, ডাটা টাইপ। তো স্ট্রাকচার প্রোগ্রামিং খুবই গুরুত্বপূর্ণ, কারণ তুমি স্ট্রাকচার প্রোগ্রামিং যদি ভালোভাবে কনসেপ্ট না বোঝো কিভাবে কি করতে হয়, তাহলে তুমি পরবর্তীতে ডাটা স্ট্রাকচারে গিয়ে আটকে যাবে, এবং পরবর্তীতে অ্যালগোরিদম ডিজাইন একদম খুবই টাফ অবস্থা হবে বা বুঝতে পারবে না। তো তার বিপরীতে আবার যদি তুমি স্ট্রাকচার প্রোগ্রামিংটা ভালো বোঝো, ডাটা স্ট্রাকচার ইজি হয়ে যাবে, আর অ্যালগোরিদম ডিজাইনও ইজিলি সলভ করতে পারবে। তো সেই হিসেবে তোমরা ফার্স্ট সেমিস্টার, আমাদের এই সেমিস্টার সাবজেক্টের নাম হলো স্ট্রাকচার প্রোগ্রামিং, আর আমি নিচ্ছি তার সেশনালটা অর্থাৎ ল্যাব। তো স্ট্রাকচার প্রোগ্রামিং কথাটা শুনলেই বোঝা যায় যে স্ট্রাকচার বা একদম গঠন বা একদম বেসিক থেকে শুরু করা। তো আমি সেই স্ট্রাকচার প্রোগ্রামিং এর আরো স্ট্রাকচার থেকে একদম প্রথম থেকে শুরু করতেছি। স্ট্রাকচার প্রোগ্রামিং অর্থাৎ এটারে আমরা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলি, যেটাই বলি। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা এই নামে আমরা চিনি, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইন সি, সি প্লাস প্লাস, বিভিন্ন নাম আমরা শুনছি। তো একদম প্রথম শব্দ থেকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এইখান থেকে আমরা ক্লিয়ার হতে হতে যাই। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে কি? আচ্ছা, প্রোগ্রামিং একটু পরে বুঝি, আগে আসি ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ মানে কি? ভাষা। আহ, এক কথায় যদি আমরা ল্যাঙ্গুয়েজের বলতে চাই, আচ্ছা আমি আসলে কোনো সংজ্ঞা বা ইসে যাব না, এটা থিওরি পড়ানোর বিষয়ও না, জাস্ট প্রথম ক্লাস একটু কনসেপ্ট দেওয়ার জন্য বা জাস্ট বলতেছি, বাট কোনো থিওরি বা থিওরির মতো সংজ্ঞা বলতে হবে, মুখস্থ রাখতে হবে এমন না বিষয়। তো ল্যাঙ্গুয়েজ কি? ল্যাঙ্গুয়েজ হলো এক কথায় বলতে গেলে মনের ভাব প্রকাশ করার মাধ্যমকে ভাষা বা ল্যাঙ্গুয়েজ বলে। এই, আর তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে এটাও যদি এক কথায় বলি, যে কিছু ওই যে মনের ভাব যে প্রকাশ করতেছি সেটাই কিছু রিটেন ইনস্ট্রাকশনের মাধ্যমে, অর্থাৎ লিখিত পদ্ধতিতে, আর এই লেখার পদ্ধতি এটা আর কি কোড বলে। তো আরেকটু ক্লিয়ার হবো আমরা পরের স্লাইডে গেলে। আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম যে মনের ভাব প্রকাশের মাধ্যমকে আহ, ভাষা বলে। এখন আমরা কিভাবে মনের ভাব প্রকাশ করতে পারি? নর্মালি আমরা মানুষজন কি করি? আহ, কথা বলার মাধ্যমে, লেখার মাধ্যমে, বিভিন্ন সাইন ল্যাঙ্গুয়েজ, ইশারা, ইঙ্গিত, বিভিন্ন কিছুর মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি। ফেসিয়াল এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ, ইমেজ, সিম্বল, চার্ট, এগুলো দেখে কি আমরা মনের ভাব প্রকাশ করতে পারি। তারপর টোন অফ ভয়েস। আসলে টোন অফ ভয়েস কীরকম?
একই কথা বললাম, বাট আপনি আর কি এই কথা বলার আর কি দেখে বুঝতে পারবেন যে আসলে কথাটা কি গভীরভাবে বলতেছে, গম্ভীরভাবে, না সিম্পল ভাবে বলতেছে। এই বা মনে করেন আমি ক্লাসে বসা, আপনি ক্লাসে ঢুকলেন, ঢুকে আমি কিছু বলিনি, আপনিও কিছু বলেননি, বাট আপনি ঢুকে আমাকে দেখেই বুঝতে পারছেন যে স্যার আজকের খুবই অ্যাংরি মুডে আছে, অথবা স্যার আজকের খুব স্যাড মুডে আছে। এই যে এই মনের ভাব প্রকাশ করে, এখানে কিন্তু ডাইরেক্ট কিছু বলা হচ্ছে না, কিছু না, কিন্তু এই যে মনের ভাব প্রকাশ করতে পারছে, এটা কিসের মাধ্যমে? আসলে এটা একদম সহজ কথা হলো যে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, সেই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা অটোমেটিকলি ক্যাচ করে নিই। এখানে আলাদা করে যে ইনপুট নেন, এইটা নিচ্ছেন, তারপরে এই অনুযায়ী অ্যান্সার দেন, এরকম লাগে না। বেশিরভাগ বিষয়গুলোই আমরা আল্লাহর রহমতে, আল্লাহর প্রদত্ত ক্ষমতা দিয়ে আমরা কি পঞ্চেন্দ্রিয় দিয়েই আমরা আমাদের কমিউনিকেশনগুলো, মনের ভাবগুলো প্রকাশ করতে পারি। তো এই মনের ভাব প্রকাশ করার বেশ কিছু মাধ্যম বললাম, যে স্পোকেন, রিটেন, সাইড ল্যাঙ্গুয়েজ, ফেসিয়াল এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ, ইমেজ, সিম্বল, চার্ট, এগুলা। তো আচ্ছা, এগুলো তো আমরা শুধু মানুষের সাথে মানুষের কমিউনিকেশনের জন্য, বাট আসলে আমাদের কি কোনো প্রাণী, পশু পাখির সাথে কি কমিউনিকেশন করা হতে পারে? অবশ্যই পারে। এখানে একটা ছবি দেখছেন, একটা কুকুরের ছবি দেওয়া হয়েছে, এটা একটা জাস্ট উদাহরণের জন্য। যেমন মনে করেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, পাশ থেকে দেখতেছেন একটা কুকুর আসতেছে, আপনি শুধু একটু নইলেন বা একটা ইট উঠাবেন, এরকম একটা করলেন, তখন কুকুরটা কি করে? সে কি এটা বুঝতে পারে? সে কি আর কি তখন আরো আপনার দিকে আসতে থাকে, না সে উঠে দৌড় দেয়? অবশ্যই সে উঠে দৌড় দেয়। কারণ কি? সে বুঝতে পারে যে আপনি এখানে আসলে কমিউনিকেশনটা কি করতে চাচ্ছেন, আপনি তারে তাড়াতে চাচ্ছেন। আবার মনে করেন আপনি একটা খাবার নিয়ে আসছেন, কুকুরটারে দেখে, তখন কি করে কুকুরটা? তখন কি দৌড় দেয়, না আপনার কাছে আসে? অবশ্যই সে তখন আপনার কাছে আসে, কারণ সে বুঝতে পারে যে আপনি তার জন্য খাবার আনতেছেন। এখন এর কারণ কি? এর কারণ হলো আল্লাহর প্রদত্ত দেওয়া আমাদের হয়তোবা পঞ্চেন্দ্রিয়, এই জন্য আমরা বেশি কাজ করতে পারি, বাট পশু পাখি প্রাণী এদেরও কিন্তু ইন্দ্রিয় আছে, বা এদেরও বোঝার ক্ষমতা আল্লাহ দিছে। এই জন্য এরা বুঝতে পারে। আপনি খাবার দিলে পাখি আসে, পরবর্তীতে সেই পাখি কিন্তু আপনার অনেকটা নিকটে আসে। এগুলো কিন্তু আল্লাহ ওদেরও ক্ষমতা দিছে, এর কারণে আমাদের কমিউনিকেশনগুলো এইভাবে বিভিন্নভাবে বা অনেক ইজি হয়। বাট এই কথাগুলো বলার যেটা কারণ, আমরা যেটা কাজ করব, কম্পিউটার, আপনার সামনে যে ডেস্কটপ আছে বা ল্যাপটপ আছে, এইটার তো সেই পঞ্চ ইন্দ্রিয় নাই, তাহলে এর সাথে আপনি কিভাবে কমিউনিকেশন করবেন? এইটাই হলো বিষয়। তো এইখানেই সেই বিষয়টা হলো যে রিটেন ইনস্ট্রাকশন বা কোডের মাধ্যমে, বা এটার কোড বলে। তো এই রিটেন ইনস্ট্রাকশনগুলো কেমন? এইখানে আমরা কয়েকটা সিনট্যাক্স বা কয়েকটা আর কি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে কয়েকটা প্রোগ্রাম লিখছি। তো এগুলোই হলো নর্মালি মনে করেন একটা রিটেন ইনস্ট্রাকশন। যেমন এটা সি প্রোগ্রামিং এর ইনস্ট্রাকশন হ্যালো ওয়ার্ল্ড লেখার, সরি। তো হ্যালো ওয়ার্ল্ড এটার সম্পর্কে বলতে গেলে আহ, আমাদের যত ধরনের প্রোগ্রাম আছে, যে কোনো ফিল্ডেই হোক, সবকিছুর একদম বেসিক বা সবচেয়ে প্রথম যে প্রোগ্রাম, সেটা আমরা জাস্ট হ্যালো ওয়ার্ল্ড প্রিন্টের মাধ্যমে প্রকাশ করি। এইটাই মনে করতে পারেন যে আপনার প্রোগ্রামিং এর ভিতরে একদম প্রথম প্রোগ্রামিং বা প্রথম প্রোগ্রাম। তো এই টাইপের কিছু লেখা বা লিখিত মাধ্যম আমরা কম্পিউটারে বুঝাইতে পারি। তো এখন এইখানে তো অনেকগুলা লেখা, আসলে এই অনেকগুলা লেখা বলতে কি, এগুলা এক একটা ল্যাঙ্গুয়েজে এক এক ধরনের লেখা হয়, এক একভাবে বোঝানো হয়, সব তো একভাবে বোঝায় না এটা। তো এইগুলা জাস্ট উদাহরণ দেখতেছি, আমরা একটু পরে কোডে যাব, তার আগে এটা যে এখানে যেমন কি এই হলো বিভিন্ন ধরনের লিখিত কোড, এইগুলোই কি কম্পিউটার বুঝতে পারে। অবশ্য এগুলো ডাইরেক্ট বুঝতে পারে না, আর একটু পরে কম্পাইলার বুঝাবো, তখন এটা বুঝতে পারবো যে এই লেখা কোডগুলোর মাধ্যমে আমরা কম্পিউটারে বোঝাই। অর্থাৎ কম্পিউটারের কোনো পঞ্চ ইন্দ্রিয় নাই, চোখ নেই, ফেসিয়াল এক্সপ্রেশন বা কোনো কিছু দেখে সে বুঝতে পারে না, তার এরকম কিছু লেখা দেওয়া হয়, সেইগুলো সে তার ইন্টারনালি কিছু পদ্ধতির মাধ্যমে সেই অনুযায়ী একটা আউটপুট দেয়। এই হলো আমাদের রিটেন ইনস্ট্রাকশনের বিষয়। আচ্ছা, তো পরবর্তীতে আসি। একটু আগে আমি আগের স্লাইডে কথা বলতে গিয়ে সিনট্যাক্সের কথা একবার বলছিলাম। আর তোমরা যারা অলরেডি আর কি প্রোগ্রামিং প্র্যাকটিস করছো বা সামনে করবে, সবচেয়ে বেশি আলোচিত যে বিষয়টা থাকবে সেটা থাকবে সিনট্যাক্স এরর। অর্থাৎ সবচেয়ে বেশি যে এররটা খাবা তোমরা প্রোগ্রাম করতে গিয়ে, সেটা হলো সিনট্যাক্স এরর। এইখানে এই সমস্যাটা হবে যে বিভিন্ন সমস্যা হবে, কিন্তু দেখা যাবে সিনট্যাক্স এরর, সিনট্যাক্স এরর, সিনট্যাক্স এরর। কমা দেওয়া নাই, সিনট্যাক্স এরর। বড় হাত ছোট হাত, সিনট্যাক্স এরর। তারপর ব্র্যাকেট দেওয়া নাই, সিনট্যাক্স এরর। এখন তাহলে সিনট্যাক্স জিনিসটা কি? এখানে সিনট্যাক্সের আবারও বলতেছি, এখানেও সংজ্ঞার কোনো বিষয় আসবে না। সিনট্যাক্স নিয়ে যদি বলতে চাই এক কথায়, তাহলে এইভাবে বলতে পারি যে যেমন উম, আমরা এখানে আহ, এই যে যেমন ইংরেজিতে কি এবিসিডি, সরি,
আচ্ছা, ইংরেজিতে দুঃখিত ইংরেজিতে যেমন আমরা লিখছি এ বি সি ডি, আমরা জানি এগুলো। বাংলায় আছে সরেয়া সরেয়া রস্বই দীর্ঘই ক খ গ ঘ। এখন আমি যদি কোনোভাবে বলি আপনাকে যে আচ্ছা এইটার নাম কেন এ, এইটার নাম কেন এ হলো না, বা এইটা দিয়ে কেন শুরু হইলো লেটার, কেন এইটা ডি দিয়ে কেন লেটার শুরু হইলো না, এই টাইপের যদি কোনো কোশ্চেন করি, সেই কোশ্চেনটা কি আসলে ভ্যালিড হবে? না, সেটা অবশ্যই ইনভ্যালিড হবে। এখানে আপনার উত্তর কি থাকবে? যে আসলে ভাই আমার কিছু করার নাই, আমরা ছোটকাল হইতে দেখছি এরকম যে এইটার নামই হলো এ, আর এইটার নামই হলো বি, এবং এইগুলা সিকোয়েন্স অনুযায়ী যায়। এইটার নাম ডি, এটা 4 নম্বর পজিশনেই থাকবে, এটা এইরকমই থাকবে, এটা চেঞ্জ করার কোনো অপশন নাই, এটা নিয়মই এমন। এইরকম হলো আর কি, এক কথায় যদি বলি। যেমন অ আ ই ক খ, এগুলা কেন এরকম, কেন এটার নাম ভিন্ন হইলো না? আবার এগুলো সব বাম পাশ থেকে শুরু হয়, এদিকে আছে আলিফ বা তা আসা, এগুলা কেন ডান পাশ থেকে হলো? এইখানে এটার নাম কেন তা হইলো, এটার নাম কেন অন্য কিছু হলো না? এই টাইপের যদি কোনো কোশ্চেন করি, সেই কোশ্চেনগুলো অবশ্যই ইনভ্যালিড, এগুলার কোনো যৌক্তিকতা নাই। এখানে উত্তর একটাই, যে আসলে এইগুলার আহ, গঠনটাই এরকম, এটার নিয়মই এরকম, পদ্ধতি এরকম, যদি বলি ব্যাকরণই এরকম, এরকম। অর্থাৎ তাহলে সিনট্যাক্স কি দাঁড়াচ্ছে? সিনট্যাক্স হলো কিছু নিয়ম বা পদ্ধতি বা গ্রামার, ব্যাকরণ যা বলেন, বা গঠন, অর্থাৎ মৌলিক যে গঠনগুলো, অর্থাৎ এই সিনট্যাক্স যেটা যেরকম থাকবে সেরকমই। এর একটা উদাহরণ আমরা এই পূর্বেই দেখছিলাম, আগের স্লাইডে। যেমন এইটা কি, এটা হলো একটা সির সিনট্যাক্স। আচ্ছা, আপনারা কি জানেন যে কোন ল্যাঙ্গুয়েজটা সবচেয়ে ইজি আর কোন ল্যাঙ্গুয়েজটা সবচেয়ে হার্ড বা কঠিন? কঠিন ল্যাঙ্গুয়েজ কোনটা, এটা নিয়ে হয়তো বা একটু দ্বিমত থাকতে পারে, কারণ যে যেটা বেশি কাজ করে সেটা তার কাছে ইজি হয়। বাট সবার কাছে একটা কমনলি আপনারা এখানে দেখেও বুঝতে পারবেন যে এখানে সবচেয়ে ইজি ল্যাঙ্গুয়েজ কোনটা। অর্থাৎ আমি যদি একটা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে যাই, সেক্ষেত্রে আমার কি কি লেখা লাগতেছে? সির ক্ষেত্রে আমার ইনক্লুড স্টুডিও ডট এইচ ইন্ট মেইন প্রিন্ট এফ, তারপর ডাবল কোটেশন দিয়ে হ্যালো ওয়ার্ল্ড, শেষে একটা সেমিকোলন, আবার রিটার্ন জিরো। অবশ্যই এটা না দিলেও হয়, বাই ডিফল্ট নিয়ে নেয়। এই যে ব্র্যাকেট যেখানে যেমন আছে ঠিক তেমনই থাকতে হবে। এখানে কোনো ধরনের যদি কোথাও একটা মিস্টেক করি, একটা লেখা ভুল বা কিছু, এই প্রিন্টএফ এর ভিতরে এই লেখাটা বাদে, এগুলো আমরা তো পরে আরো ক্লিয়ারলি বুঝবো। এইগুলার যদি কোথাও কিছু মিস করেন, তাহলে কি আর কাজ করবে না। তো এখানে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে হলে সিতে এতটুকু লিখতে হবে। অবশ্য সি প্লাস প্লাস, যেটা নিচের এই কোডটা, সি প্লাস প্লাস আমরা বুঝতে পারতেছি অবশ্যই সি আর সি প্লাস প্লাস কাজিন টাইপের, অর্থাৎ মোটামুটি সবই সেম, হালকা কিছু চেঞ্জ আছে। তো এইখানে কি সি প্লাস প্লাসও ওই হেডার ফাইল আছে একটা, ইনক্লুড আইও স্ট্রিম ইন্ট মেইন, তারপর এখানে আমরা যেমন প্রিন্টএফ লিখলাম সেরকম আরেকটা হলো এসটিডি সি আউট হ্যালো ওয়ার্ল্ড লিখছে। হালকা কিছু গঠনগত তফাৎ বা সিনট্যাক্সগত তফাৎ আছে। এরপরে উপরের এটা হলো জাভায় ক্লাস ডিক্লেয়ার করে নিতে হয়, ক্লাস হ্যালো ওয়ার্ল্ড, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং args, অনেক কিছু সিস্টেম ডট আউট ডট প্রিন্টলেন। এই তো বেশিরভাগ মানুষের কাছে প্লাস আমার কাছেও জাভাটা একটু বেশি হার্ড মনে হয়। যদিও বা আমি ডিপ্লোমা শুরু করছিলাম বা ডিপ্লোমার শেষে জাভা নিয়ে কাজ করছিলাম, আহ, তারপরও আমার কাছে, বা জাভার উপরেই ছিলাম অ্যান্ড্রয়েডে, বাট তারপরও আমার কাছেও স্টিল জাভাটাই হার্ড মনে হয়। আর সবার কাছে এক কথায়, যেটা যদি বলেন যে সবচেয়ে ইজিয়েস্ট ল্যাঙ্গুয়েজ কি, সবাই বলবে এক কথায় পাইথন। এটা আপনারা ওই এখন এই স্লাইড দেখেও বুঝতে পারবেন যে সবচেয়ে ইজি ল্যাঙ্গুয়েজ কোনটা। কারণ দেখেন এখানে সেই হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে গেলে আমার কি লাগে, এই কোনো হেডার ফাইল, মেইন ফাংশন, কোনো কিছুই দরকার নাই, শুধুমাত্র প্রিন্ট লিখলাম, প্রিন্ট এফও দরকার নাই, প্রিন্ট লিখলেন, ব্র্যাকেট দিলেন, সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন যেটা দেন, হ্যালো ওয়ার্ল্ড দিলেন, হয়ে গেল। এই হলো বিষয়। অবশ্যই এখানে একটা কোলন কমা পড়ে গেছে, এটা না দিলেও হয়তো। তো পাইথনটাই সবচেয়ে সহজ ল্যাঙ্গুয়েজ, বাট আপনাদের জন্য পাইথন, এই জন্য পাইথন দিয়ে শুরু করবেন তা না, যেহেতু আমরা সিএসসি ব্যাকগ্রাউন্ডের, সিএসসির জন্য অবশ্যই সি থেকেই শুরু করা উচিত, সি পরবর্তীতে সি প্লাস প্লাস। তাহলে আপনি একটা ল্যাঙ্গুয়েজ যদি মোটামুটি ভালোভাবে শিখতে পারেন, অন্য ল্যাঙ্গুয়েজে শিফট করা সুপার ইজি হয়ে যাবে। বিশেষ করে আপনি যদি সি শিখে তারপর পাইথন ধরেন, যেহেতু আমাদের অবশ্যই আমরা সিএসসি, আমাদের কয়েকটা ল্যাঙ্গুয়েজ লাগবে, সেক্ষেত্রে অবশ্যই সি থেকে। কারণ কি, আপনি যদি পাইথন থেকে শুরু করেন, পরবর্তীতে সিতে বা অন্য কোনো জায়গায় শিফট করা আপনার জন্য অনেক হার্ড হয়ে যাবে সিএসসি হিসেবে। তো অবশ্যই আপনারা আগে সি শিখবেন, তারপর সি প্লাস প্লাস। তো আহ, এই যে সিনট্যাক্স, আসলে মূলত আমরা এইখান থেকে বলতে চাচ্ছিলাম যে যেই ল্যাঙ্গুয়েজটা যত ইজি বলি বা কঠিন বলি, বা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কঠিন ইজি, এটার ডিপেন্ডই করে এই সিনট্যাক্সের উপরে।
এই যেই ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স যেরকম যত হার্ড সেইটার সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আমরা হার্ড বলি, আর যেই ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স যত সিম্পল ইজি সেইটারে আমরা তত আর কি কমফোর্টেবল করি, সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা সেটা তত ইজি বলি আমরা। মূলত সিনট্যাক্সের উপরে ডিপেন্ড করি। তো অনেকক্ষণ অনেক কথাই বললাম, এখন আর কথা দরকার নাই। হালকা একটু ইন্ট্রো দেওয়ার দরকার ছিল, দিলাম। এখন আমরা ডাইরেক্ট প্রোগ্রামিংয়ে চলে যাই। তো আমরা কোড ব্লকস ইনস্টল করছিলাম, ক্লাসেও দেখিয়েছিলাম কিভাবে ইনস্টল করবেন। আহ, আচ্ছা, তারপর যদি দরকার হয় আবার নেক্সট ক্লাসে যাদের আর কি কোড ব্লকস ইনস্টল করা নেই অবশ্যই বলবেন, আপনাদের দেখাই দেবো ক্লাসে বসে, এখানে আর দেখালাম না। আর কোড ব্লক ছাড়াও আপনি ইচ্ছা করলে অনলাইন এডিটরেও প্র্যাকটিস করতে পারেন বর্তমানে চালানোর জন্য। যেমন এর জন্য প্রোগ্রামিজ আছে, আরও অনেকগুলো আছে, ওইখানে ইজিলি আপনি করতে পারবেন। আচ্ছা, তো আমরা একটা কাজ করি, প্রথমে একটা ফাইল নিয়ে নেই, নিউ ফাইল, নিউ এমটি ফাইল। যেহেতু আমাদের কাজগুলো হবে একটা কি, এখন তো একদম হিউজ বা বড় একটা প্রোগ্রাম প্রজেক্ট করতেছি না, আমরা দুই একটা প্রোগ্রাম করব, তারপর করব। তো এই জন্য আমরা কি একটা এমটি ফাইল নিলেই হয়। এবং আমাদের যে প্রথম কাজ, একটা এমটি ফাইল নিয়ে প্রথমে কন্ট্রোল এস। আচ্ছা, আবারও বলি ফাইলটা আমরা কিভাবে কিভাবে নিলাম। এখানে এডিটের পাশে ফাইল অপশন আছে, ফাইলে ক্লিক করার পরে নিউতে গিয়ে এমটি ফাইল। এই তো এমটি ফাইল নেওয়ার পরে এখন আমি এটার কি করতেছি, সেভ করব। সবার প্রথমে এটা আগে কাজ, সেভ করা। তো আমি যখন সেভ করব, যে কোনো একটা নাম দিব, যেমন ফার্স্ট লিখলাম আমি, ডট। ও আচ্ছা, এখানে একটা মিনিট, এখানে আর কি ল্যাঙ্গুয়েজটা একটু চেঞ্জ হয়ে গেছিল। আচ্ছা, তো আমরা ইংরেজি আবার সেট করে নিলাম। এখন আমরা কি করব, ফার্স্ট ডট সি। অবশ্যই আমরা শেষে একটা এক্সটেনশন দিয়ে নিব, যে আমাদের এটা কোন ল্যাঙ্গুয়েজে করতেছি, সি। যেহেতু আমরা জানি কোড ব্লকসে সি এবং সি প্লাস প্লাস দুইটা ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম করা যায়। তো যেহেতু আমরা আপাতত সি নিয়ে কাজ করতেছি না, এই সি প্লাস প্লাস নিচ্ছি না, সি। তো এই জন্য আমরা যে কোনো একটা নাম দেবো, ওকে, নাম দেওয়ার পরে শেষে এক্সটেনশন ডট সি দিতে হবে। এক্সটেনশন এটার কারণ হলো, যেমন আমরা যদি কোনো ফাইলের শেষে দেখি ডট ডিওসিএক্স, ডক্স মানে কি বুঝি, এটা একটা ডকুমেন্ট ফাইল, যেখানে রিড রাইট দুইটাই করা যাবে। আবার যদি দেখি ডট পিডিএফ মানে কি, এটা একটা পিডিএফ ফাইল, শুধু রিড করা যাবে। ডট এমপি থ্রি মানে কি, এটা একটা অডিও ফাইল, ওই রকম। তো ফার্স্ট ডট সি এটা সি প্রোগ্রামিং এর ফাইল, আপাতত এতটুকু বুঝি। তো এটা ওপেন করলাম, এবার আমরা একটু বড় করে নিলাম। আচ্ছা, প্রথম একটা ওই যে আমরা একটু আগে যে হ্যালো ওয়ার্ল্ডের প্রোগ্রামটা লিখছিলাম, সেই প্রথম প্রোগ্রামে চলে যাই আমরা। তো শুরু হচ্ছে আমাদের হ্যালো ওয়ার্ল্ড। প্রথমে সবার প্রথমে যেটা করতে হয়, আমাদের সেই লাইব্রেরিটা ডিক্লেয়ার করে নিতে হয়। সরি, ইনক্লুড অর্থাৎ যুক্ত করতেছি stdio ডট এইচ, এটাও একটা হেডার ফাইল একটু। আচ্ছা, ইনক্লুড স্টুডিও ডট এইচ। এবার ইন্ট মেইন, আচ্ছা, এই হলো আমাদের একটা যে কোনো একটা প্রোগ্রাম লেখার মিনিমাম বেসিক সিনট্যাক্স। এতটুকু আগে থাকতে হবে। রিটার্ন জিরো দিতে দেওয়া লাগে, বাট এখন রিটার্ন জিরো না দিলেও হয়, অটোমেটিক বাই ডিফল্ট এটা আর কি নিয়ে নেয় রিটার্ন জিরো। তো আমি নর্মালি আসলে ওই প্র্যাকটিসটা নাই রিটার্ন জিরোটা ইউজ করার, আপনারা করবেন। তো এখানে কি আমরা প্রথমে একটা হেডার ফাইল কল করছি, stdio.h, অর্থাৎ std তে স্ট্যান্ডার্ড, i তে ইনপুট, ওতে আউটপুট, এই। আর একটা মেইন ফাংশন নিছি। তো এখন এর ভিতরে আমরা যা লিখবো, এটা আর কি বেসিক একটা স্ট্রাকচার, এখন এর ভিতরে আমরা যা লিখবো সেটাই, যে ইনস্ট্রাকশনগুলো দেবো তাই কাজ করবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে ওই সেই হ্যালো ওয়ার্ল্ড লিখি। তো হ্যালো ওয়ার্ল্ড বা কোনো কিছু প্রিন্ট করতে গেলে আমার কি লাগে, প্রিন্টএফ। হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, তো এখন প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে একটা করে সেমিকোলন। এখন আমরা রান করে দেখি। এই হলো রান, আর এই হলো বিল্ড এবং রান। আমরা সব সময় অবশ্যই বিল্ড এবং রান দিব, শুধু রান দিব না। কেন দিব না এটা একটু পরে বুঝাই দিব। এই,
তো আমরা এই রান করার পরে একটা সি কনসোলের মাধ্যমে আমরা যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করছিলাম সেই হ্যালো ওয়ার্ল্ড আসছে, আর নিচে কিছু অন্য কথা আছে, এগুলো নর্মালি থাকবে আপাতত, এগুলো আমাদের নিয়ে চিন্তার দরকার নেই। আমরা যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে চাইছিলাম সেটা হইলো কিনা, এই হলো বিষয়। তো এখন আমাদের সেই হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে কি লাগছে, প্রিন্ট এফ লিখতেছে। এখন আপনি যদি বলেন যে কেন প্রিন্ট এফ কেন লিখতে যাবো, শুধু প্রিন্ট লিখি, পাইথনে তো শুধু প্রিন্ট লিখেই করে। আসলে সেক্ষেত্রে আমারও একই অ্যান্সার, যে দুঃখিত, এটার সিনট্যাক্সটাই এমন, এটা কিছু করার নাই। আপনি যদি বলেন এখানে কেন সেমিকোলন দিলাম, এখানে কেন ফুল স্টপ দিলাম না বা শুধু কমা দিলাম না, আসলে এগুলোর কোনো কিছু বলার নাই, এটার সিনট্যাক্সটাই এমন, আপনাকে এইটাই দিতে হবে। আর এটাও স্বাভাবিক, আপনি প্রথম যদি প্রোগ্রাম করেন প্রথম প্রথম এইগুলো নিয়ে একটু বেশি সমস্যা হবে, ভুলে যাবেন, দিতে মনে থাকবে না। বাট যতবার এই ইররগুলো দিবে মনে করবেন আপনি তখনই রাইট ট্র্যাকে আছেন, আপনি ঠিকভাবে আগাচ্ছেন। যদি আপনি অনেকগুলো প্রোগ্রাম করে ফেলছেন প্রথম দিকে কিন্তু কোনো ইরর দিতেছে না, তখন বরঞ্চ সেটা মনে করবেন যে কিছুটা আর কি কি বলে ন্যাচারাল না, এই টাইপের। বাট আপনি প্রোগ্রাম প্রথম দিকে করবেন, অবশ্যই ইরর দিবে, এইটাই স্বাভাবিক। যত ইরর দিবে বুঝবেন যে আপনি রাইট ট্র্যাকে আছেন, প্রবলেম ইররগুলো হ্যান্ডেল করা শেখেন, তাহলে আপনি ভালো আগাতে পারবেন। তো এইখানে তিনটা লাইন, লাইন তিনটা একটু ক্লিয়ার করে বলছি। ইনক্লুড, প্রথমে একটা হ্যাশ দিয়ে আমরা তারপরে এটা একটা হেডার ফাইল ইনক্লুড করছি। ইনক্লুড আর কি নর্মালই বোঝা আছে, ইনক্লুড মানে যুক্ত করলাম stdio ডট এইচ, std মানে স্ট্যান্ডার্ড, আইও ইনপুট আউটপুট ডট এইচ হেডার ফাইল। এইটার বিষয়টা আরো ক্লিয়ার করে বলি। আমরা যে কোনো ধরনের ইনপুট আউটপুটের জন্য আমাদের এই হেডার ফাইলটা দরকার। যেমন আমরা এখানে কি করছি, প্রিন্টএফ এর মাধ্যমে একটা হ্যালো ওয়ার্ল্ড এটাকে আউটপুটে প্রিন্ট করছি বা আউটপুটে শো করছি। তো এই আউটপুটে শো করার জন্য অবশ্যই এখানে stdio.io.h টা এটা দরকার, এটা দিতে হয়। এখন যদি আমি এটা না দেই তাহলে কি হবে, এটা না দিলে যদিও বা এইখানে এই কোড ব্লকস এই লাইনটা না দিলেও রান করে, দেখি একটু এখানে করবে কিনা। একটু কমেন্ট করে দিলাম, অর্থাৎ এখন এই লাইনটা নাই। আচ্ছা, কমেন্ট এখনো বুঝাই নাই, তাহলে এই লাইনটা কেটে দিই। হ্যাঁ, এই যে যদিও বা আমি এই লাইনটা না দিয়েই রান করছি, তারপরও এটা কি হয়েছে, রান হয়েছে, তারপরও এটাই ফলস আর কি। অর্থাৎ আমি যদি বলি যে এই আই ইনক্লুড স্টুডিও ডট এইচ না দিলেও কাজ করে, এই কথাটা যদি বলি সেটা ভুল হবে। অর্থাৎ এখানে ইনক্লুড এই লাইনটা দিতে হবে স্টুডিও ডট এইচ, অর্থাৎ এইটা না দিলে আউটপুটে আউটপুট দেখায় না। তাহলে বলতে পারেন যে দেখায় না, একটু আগে তো দেখাইলো, আসলে ওইটা দেখাইছে কোড ব্লকস এর ভিতরে। যেমন একটু আগে বলছিলাম যে রিটার্ন জিরো, এইটা দিতে দিলে আর কি না দিলেও অটোমেটিক বাই ডিফল্ট নিয়ে নেয়। তো এই কোড ব্লকসে এই লাইনটা যদি আমি ডিক্লেয়ার না করি অটোমেটিক বাই ডিফল্ট নিয়ে নেয়, আরও বেসিক কিছুই আছে এগুলো নিয়ে নেয়। বাট এইখানে নিতেছে, এটা ছাড়া রান করতেছে। কিন্তু আপনি যদি কোনো একটা অনলাইন এডিটরে, অনেক এডিটরে সাপোর্ট দিবে না, বা আপনি যদি কোথাও কোনো প্রবলেম সলভিং করতে যান কোড ফোর্সে, বা কোথাও যদি কোনো প্রবলেমের সলিউশন দেন আর কি, কোড সাবমিট করেন, আর তখন যদি এই ফাইলগুলো না থাকে তখন কিন্তু আপনি অবশ্যই এরর দিবে, অর্থাৎ আপনি আউটপুট পাবেন না। তখন দেখা গেছে এই সিলি প্রবলেমের কথা মনেই থাকবে না, আপনি আর কি মেইন সমস্যাটা কোথায় সেটাই খুঁজে পাবেন না, এমন একটা বিষয়। আচ্ছা, এইটা কেন দেই সেটার একটা বলি, যে এই লাইনটা কেন দরকার হইতেছে বা এই একটা হেডার ফাইল কেন দিলাম। মনে করেন আমরা তো এই যে একটা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতেছি, সবচেয়ে প্রথম বা সবচেয়ে সহজ প্রোগ্রামটা। অবশ্য আমরা এই প্রোগ্রাম তো শুধু আপনাদের সিএসসি না, ত্রিপলি, মেকানিক্যাল, সিভিল তাদেরও এই কোর্সগুলো নেওয়া পড়ে, তো তাদেরও এই প্রথম ক্লাসে এইটা নিয়ে কথা হয়। তো আপনি তো সিএসসি, আপনার সব জানতে হবে, বাট অন্য যে ডিপার্টমেন্টগুলো আছে তারা তো এত কিছু জানতে যাবে না, তারা নর্মালি ইউজ করবে, কমপ্লিট করবে, কোর্স কমপ্লিট করবে, এরকম একটা কিছুটা বিষয় থাকে। তো আমরা যে এই যে আউটপুটে একটা আউটপুট দেখাই দিচ্ছি বা ইউজারের কাছ থেকে ইনপুট নেব, একটু পরেই আমরা দেখব, এইগুলো নেওয়ার জন্য মনে করেন এখানে আরও অনেকগুলা লাইন লিখতে হয়, 20-30 লাইন বা 40 লাইনের একটা কোড লিখতে হয়, অর্থাৎ আউটপুটে এগুলো দেখানোর জন্য। তাহলে দেখেন আপনার কাছে প্রোগ্রামটা কত হার্ড মনে হবে বা কঠিন মনে হবে, যে ভাই দরকারই নাই প্রোগ্রামিং করার, বা এত কঠিন, আমি অন্য কিছু করি। অর্থাৎ এই যে আউটপুটে একটা কিছু দেখানো বা আপনি কোথাও থেকে ইনপুট নেবেন, এগুলোর জন্য আরো অনেকগুলা লাইন করার দরকার হয়েছে। তো সেইগুলা আমাদের সিনিয়ররা বলতে পারেন বা বড় আর কি বড় না, যখন এটা তৈরি করছে ওনরাই এই লাইব্রেরি ফাইল ক্রিয়েট করে দিছে। অর্থাৎ
আমার যে ওই যে বললাম যে এক্সট্রা 30-40 লাইন বা তার চেয়ে বেশি কম লাইনের যে কোডটা ওইটা তৈরি করে লাইব্রেরির আমরা যেমন লাইব্রেরিতে একটা বই থাকলে বা লাইব্রেরির ভিতরে রাখি, ওইখান থেকে রেফারেন্স নিয়ে ওইখান থেকে দেখতে পারি বই। তো এইখানে এইরকম ওই কোডগুলা এই stdio.h নামক ফাইলের ভিতরে সব দেওয়া আছে। অর্থাৎ আমরা শুধু এতটুকু কল করার ফলে যেটা হচ্ছে আমরা ওই লাইনগুলোর অ্যাক্সেস পাচ্ছি। অর্থাৎ আমরা আর কিছু লেখা লাগতেছে না, শুধু include studio.h লিখলেই আমরা ওই অ্যাক্সেসগুলো নিতে পারতেছি। ফলে আমাদের ইনপুট আউটপুট সবকিছু আমরা ঠিকভাবে দেখতে পারতেছি। এই হলো সংক্ষেপে বিষয়। আচ্ছা, এই গেল এই studio.h। এবার আসি int main। ইন্ট মেইনের কাজ কি? আসলে এটা কি না দিলে হয় না? আচ্ছা, ইন্ট কি এইটা একটু পরে বুঝতেছি, কারণ আমরা একটু পরে ডাটা টাইপে যাব। তার আগে আসি মেইন আর কি, যেটা এখন দরকার, যে মেইন ফাংশন বা এইটা কি। মেইন না দিয়ে অন্য কিছু দিলে হয় কিনা, যেমন আমরা দিতাম ইন্ট হ্যালো, এরকম দিলে হয়তো কিনা। আসলে এটা হবে না, কারণ হলো কম্পাইলার বলে কিছু একটা আছে। আপনারা ইন্টার যখন আইসিটি বই পড়ছিলেন তখন এই বিষয়ে পড়ছেন সম্ভবত। তো কম্পাইলার কম্পাইল করা শুরু করে মেইন ফাংশন থেকে। তো এই জন্য আমাদের অবশ্যই মেইন ফাংশন দরকার হয়। তো মেইন ফাংশন যদি না থাকে তাহলে তো কম্পাইলার কম্পাইল শুরুই করতে পারে না। তো মেইন ফাংশন না থাকলে কি হয়, কম আর কি কোড এক্সিকিউটই করে না। অর্থাৎ আসলে কম্পাইলারের কথা বলতে গেলে আবার আরেকটা বিষয় বলতে হয়। কম্পাইলার কি, এর একটা উদাহরণ দেওয়া যেতে পারে। মনে করেন যে আমাদের অ্যারাবিক আর কি আরব কান্ট্রির কোনো এক প্রধানমন্ত্রী, তার সাথে কথা হবে রাশিয়ার প্রধানমন্ত্রীর। এখন রাশিয়ার প্রধানমন্ত্রীও মনে করেন যে অ্যারাবিক পারে না, আর অ্যারাবিকের যে প্রধানমন্ত্রী তিনিও রুশ ভাষা পারে না। সেক্ষেত্রে কি করে দরকার হয় এখানে? এখানে অবশ্যই স্ট্রং কম্পাইলারের দরকার হয়, অর্থাৎ দোভাষীর দরকার হয়, যিনি কি করেন, যিনি বা যারা হয়তো বা একাধিক ব্যক্তিও হইতে পারেন, যারা কি করেন রাশিয়ান বা রুশ ভাষাটা বুঝে অ্যারাবিক কনভার্ট করে তারপরে আম, আর কি সেই আরব কান্ট্রির প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীকে বোঝায়। তারপর উনি যেই আউটপুটটা দেয় আরবিতে, সেই আরবির ভাষাটা আবার ট্রান্সলেট করে বা কনভার্ট করে রুশ ভাষায় আবার মনে করেন রাশিয়ান প্রধানমন্ত্রীর বোঝানো হয়। তো এই যে কাজটা করে, এই দোভাষীর কাজ বা এইটাই হলো কম্পাইলারের কাজ। তো এই মেইন ফাংশন সেই কম্পাইলার কাজটাই শুরু করে মেইন ফাংশন থেকে শুরু করে। এখন যদি মেইন ফাংশন না থাকে, অন্যান্য নামে অনেক ফাংশন থাকে, বাট কোনো কাজ হবে না, প্রোগ্রাম রানই করবে না। আচ্ছা, তাহলে কম্পাইলার আবার যে বললাম, কম্পাইলার কেন লাগে? আচ্ছা, এই বলতে গেলে প্রথম ক্লাস একটু ক্লিয়ার করি। কম্পাইলার লাগে এই কারণে, যেমন আমরা যে এই যে লিখছি ইন্ট মেইন প্রিন্ট এফ হ্যালো ওয়ার্ল্ড, আসলে কি এগুলো কম্পিউটার বা মেশিন কি এগুলো বোঝে? এক কথা বলে না, মেশিন আসলে এগুলো কিছুই বোঝে না। মেশিন কি বোঝে? মেশিন, আপনাদের কোশ্চেনগুলো আপনারা যেটা বলবেন যে মেশিন বোঝে বাইনারি। হ্যাঁ, কথা ঠিক, 0 এবং 1। বাট এটার চেয়ে আরও যদি একদম অ্যাকুরেট 100% অ্যান্সার নিতে চান, তাহলে কম্পিউটার বোঝে মূলত হাই সিগন্যাল, লো সিগন্যাল। অর্থাৎ 0 আর 1 যেটা বলতেছেন সেইটাই। 0 মানে লো সিগন্যাল, 1 মানে হাই সিগন্যাল। তো হ্যাঁ, সেই যে 0 1 আমরা যা লিখছি এইগুলোরে মূলত করা হয় কি, কম্পাইলার এগুলোরে মেশিন বোঝার উপযোগী করে দেয়। অর্থাৎ কিছু 0 1 0 1 এই টাইপের কিছু একটা কনভার্ট করে দেয়। তো কনভার্ট করার পরে মেশিন সেটা বোঝার পরে সেইটা আবার কি করে, মেশিন একটা আউটপুট দেয়। আউটপুট দেওয়ার পরে তারপরে আমরা আবার সেই আউটপুটটাকে আবার আমাদের বোঝার উপযুক্ত করে তারপর সেইটা আমাদের কাছে দেয়। একটা এক্সাম্পল দিই, আর কি অ্যাকুরেট এক্সাম্পল না, বাট হালকা বোঝার জন্য। যেমন আমরা দিলাম যে 5+7 ইকুয়াল কত? তো 7 5 কত হবে? 12। মনে করেন আমরা এরকম দিলাম, এরকম কথার কথা যে আমরা কম্পিউটারে এরকম দিলাম যে 5+7 ইকুয়াল কত। এখন সে কম্পিউটার কি করবে, নিচে এসে এরকম বলে দিবে যে 12। এরকমই তো অ্যান্সারটা হয়। আউটপুটের কে এরকম বলতে একটা জাস্ট ভিজুয়াল বুঝাইলাম, আউটপুটে আসবে 12। বাট আসলে কিভাবে হয়, এইটার কাজটা কিভাবে হয় মনে করেন, আবার বলছি এটা কিন্তু অ্যাকুরেট কথা না, বাট একটা ভিজুয়াল বোঝানোর জন্য কম্পাইলার কিভাবে কাজ করছে। তো আমরা যে 5 দিলাম, এইটারে কি করবে, আগে বাইনারিতে কনভার্ট করবে। তো 5 এর বাইনারি কত? আপনাদের বিসিডি কোডের কথা মনে আছে মনে হয়। 5 4 আর 1 5, অর্থাৎ 1 2 4, অর্থাৎ 1 0 1। আরো একটা জিরো দেই, 0 1 0 1। আচ্ছা, আর 7 কত? 7 হলো
সরি, 7 ইকুয়াল হলো 4 3, সরি 4 আর 2 6 আর 1 7, অর্থাৎ 3টা 1, 1 2 4 8, ঠিক আছে। তো আমরা দিলাম 5 এবং 7, কিন্তু কম্পাইলার এটা কনভার্ট করে যেভাবে হোক সে এইরকম কিছু একটা ইনপুট এবং এই প্লাসেরও একটা কোনো একটা সিগন্যাল দেয়, সেটা তো ওই বললাম যে আমি ওই কেউ দিলাম না এখানে। তো এই দুইটা মনে করেন মেশিনের কাছে যাচ্ছে, যাওয়ার পরে মেশিন আবার এই দুইটারে কনভার্ট করে, অর্থাৎ পাইছে যে এই দুইটারে যোগ করতে বলছে, সে আবার এই দুইটা যোগ করে তারপর একটা অ্যান্সার দেয়। বলেন তো এই 7 5 12, 12 বাইনারি কত হবে? 12 বাইনারি 8 8 4 12, তাহলে এইটা হবে 1010, অর্থাৎ এখন সরি 8 8 4 12, 1010 না, 1100, অর্থাৎ আমরা 5 এবং 7 যোগ করতে বললাম, মেশিন এইটার কম্পাইলার এইটার মেশিনের কাছে 0101 এবং এর সাথে যোগ করতে বলছে 0111, এইটা যোগ করছে, এইটা দেওয়ার পরে মেশিন তো এটা বুঝতে পারে, সেটারে যোগ করে একটা অ্যান্সার দিছে 1100, অর্থাৎ 8 8 4 12। এখন দেখেন আমরা কিন্তু আউটপুটে কখনো এরকম দেখি না যে 1100। তাহলে যদি এরকম দিত যে কি দিলাম, আমি যোগ করতে দিলাম 5 এবং 7 কত, তো 7 5 12 হবে, সেখানে দিল 1100, তাহলে তো আমরা বলতাম যে কম্পিউটার কি ভুল অ্যান্সার দেয় বা মাথা খারাপ। তো অবশ্যই আমরা এই টাইপের অ্যান্সার পাই না। তো এইটারে আবার করে কি, এই অ্যান্সারটা যখন মেশিন দেয় সেইটা আবার কম্পাইলার এটা কম্পাইল করে এই যে মনে করেন বিসিডি কোড বলেন বা যেভাবে হোক সে ইন্টারনালি করে করে বাইনারি থেকে আবার সেটার কি ডেসিমেলে কনভার্ট করে সেই 12 অ্যান্সারটাই আমাদের সামনে এসে পৌঁছায়। অর্থাৎ আমরা যা ইনপুট দেই সেইটা নিয়ে আর কি বাইনারিতে কনভার্ট করা, তারপরে তার প্রসেস করা, প্রসেসের পরে আবার যে অ্যান্সারটা দেয় সেইটারে আবার কি বলে, সেইটারে আবার আমাদের বোঝার উপযোগী করে কনভার্ট করে আউটপুটে দেওয়া, এই কাজটা করে কে, কম্পাইলার। তো এই জন্য আমাদের কম্পাইলার অবশ্যই দরকার। কম্পাইলার যদি কাজ না করে, অর্থাৎ মেইন ফাংশনটা দরকার। মেইন ফাংশন আবার বলি, মেইন ফাংশন কেন দরকার, মেইন ফাংশন না থাকলে কম্পাইলার কম্পাইল করা শুরু করে না। তো এই জন্য আমাদের মেইন ফাংশন দিতে হয়। আচ্ছা, ফাংশন মেইন তো বুঝলাম, ফাংশন মানে হলো এগুলো সামনে আরো ক্লিয়ারলি বুঝবো। ফাংশন এটা স্পেশালি বলতেছি কারণ মেইনের পরে এই যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট শেষ, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই পর্যন্ত দিলাম, এই এটা একটা ফাংশন এখন এর ভিতরে। আচ্ছা, আরেকটা বিষয় জানি আমরা, যেমন এই যে মেইন ফাংশন, অর্থাৎ আমরা এই ব্র্যাকেট শুরু করলাম, এই শেষ করলাম, তো এর ভিতরে যে স্পেসগুলো আছে, এই স্পেস এইগুলো আমরা কি করতে পারি, এই সব জায়গায় আমরা মূলত কোড লিখবো বা আমাদের স্টেটমেন্টগুলো লিখবো। আচ্ছা, স্টেটমেন্ট কি? আমরা যেমন বলছিলাম ল্যাঙ্গুয়েজ, প্রথম দিকে বলছিলাম যে ল্যাঙ্গুয়েজ, তো ল্যাঙ্গুয়েজের কাজ কি? ল্যাঙ্গুয়েজ যেমন কি করে, ল্যাঙ্গুয়েজে যেমন সেন্টেন্স থাকে মনের ভাব প্রকাশের জন্য, এইখানেও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তেমন কি থাকে, স্টেটমেন্ট থাকে। এখানে তো ডাইরেক্ট সেন্টেন্স বলে না, এখানে ইনস্ট্রাকশন বা স্টেটমেন্ট বলে। ইনস্ট্রাকশন আর কি, যেমন মনের ভাব প্রকাশ বলতে তো আমরা গল্প গুজব বা এমনি হাই হ্যালো করি কত কি, বাট এইখানে তো নর্মালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা এখানে রিটেন ল্যাঙ্গুয়েজ, এখানে আমরা কি করি, এখানে কম্পিউটারে কোনো, এর তো যেহেতু আবেগ নেই, এর সাথে তো আমরা আবেগ টাইপের কথা বলি না। অবশ্যই এর যে আমরা কোনো একটা কাজ করতে বলি বা কোনো একটা ই দেই, ইনস্ট্রাকশন দেই, স্টেটমেন্ট দেই, এই জন্য এইখানে সেই সেন্টেন্সটারে মনে করবেন, আমরা যেটারে আর কি নর্মাল বাংলা বা ইংরেজি ল্যাঙ্গুয়েজ যেটারে সেন্টেন্স বা বাক্য বলি, এইখানে সেটারে স্টেটমেন্ট বলে। আর বাংলার বাক্য শেষে যেমন দাঁড়ি দেই, ইংরেজিতে যেমন ফুল স্টপ, এইখানে সেরকম প্রত্যেকটা সেন্টেন্সের আর কি স্টেটমেন্টের শেষে একটা সেমিকোলন দিতে হয়। এই হ্যাঁ, তো আমরা সেমিকোলন দিলাম, আর এখানে আমরা একাধিক আর কি আরো যা যা লাগে আমরা একটু পরেই দেখবো, আরো অনেক কিছু দিতে পারি। আচ্ছা, তো এই যে ব্র্যাকেট, একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এই শুরু আর এই শেষ, এর ভিতর যে স্পেসগুলো বা এই জায়গা, এটারে কি বলে, এটার বলে ব্লক অফ কোড বা কোড ব্লকস। জানি না, হয়তোবা এই এই নামের উপরে বেস করে এই কোড ব্লকস এর নাম হয়েছে। তো এই কোড ব্লকস মানে কি, বা ব্লক অফ কোড মানে কি, এইখানে আপনি একটা ব্লক করা যেখানে আপনি এখন কোডগুলা লিখবেন। যেমন আমি যদি হ্যালো ওয়ার্ল্ড এটা যদি আমি এই বাইরে লিখি, কন্ট্রোল এক্স, এইখানে লিখলাম, কন্ট্রোল ভি দিলাম, এবার আমি প্রিন্ট করি, এই একটা এরর দিছে, আসলে বলতেছে যে ভাই এখানে তো থাকলে কিছু আমি আর কি চিনি না বা করার কিছু নাই। অবশ্যই সবকিছু কি থাকতে হবে, এই মেইন ফাংশনের ভিতরে। মেইন ফাংশন কতটুকু, এই মেইনের পরে এই যে সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ,
এই পর্যন্ত। আচ্ছা, আপনাদের একটা ভুল করবেন, যেটা ভুল হবে সেটা হলো আপনারা যখন আপনাদের প্রথম প্রথম এই ভুলগুলো হবে, এটাই স্বাভাবিক যে আর কি এই যে ব্র্যাকেটগুলো ক্লোজ করা হয় না, মনে থাকে না। যেমন আমরা কি করলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে কাটচার কিন্তু ভিতরে আছে, এই অবস্থায় থাকে। তো আমি তখন আপনারা দেখছিলেন করছি কি, প্রথমেই এরকম কতগুলো ইন্টার দিয়া মধ্যে আমি একটা ব্লক অফ কোড বা কোড ব্লকস নিয়ে নিছি। এখন আমি এর ভিতরে কোডগুলো লিখি, আর এই যে বাইরে যা লিখবো সেগুলো যা বলছিলাম যে এগুলো কম্পাইলার কম্পাইল করতে পারে না, এই জন্য ইরর ধরে বসে আছে। সেম জিনিসটাই আমি এইখান থেকে কাট করে এই ভিতরে এনে দিলাম। এখন কি হলো, এখন কিন্তু সে ঠিক মতোই কাজ করতেছে। এই তো এই হলো আমাদের একদম সিম্পল ভাবে বোঝানো। আচ্ছা, এবার আসি যে এই প্রিন্টএফ এর ভিতরে আমরা যা লিখবো, যে কোনো কিছু লিখলে সেইটাই প্রিন্ট করবে। তো হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, এখন আমরা একটা কাজ করি, হ্যালো ইউজিভি লিখি, দেখি রান করে কিনা। ওয়ার্ল্ড যখন রান করছে অবশ্যই ইউজিবিও রান করবে। হ্যাঁ, এই যে আমাদের হ্যালো ইউজিবি রান করছে। তো এরকম আপনি আপনার ঠিকানা, নাম, ঠিকানা, বাড়ি ঘর, প্রপার অ্যাড্রেস সবকিছু এরকম বারবার প্রিন্টএফ দিয়ে, এই একটাই যে দিতে হবে এমন না, আপনার যতবার দরকার ততবার ইউজ করতে পারেন। যা দরকার হয় দিতে পারেন। হ্যালো বাংলাদেশ, হ্যালো ইউজিবি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বুঝি, যেমন আমরা আচ্ছা আবার রান করি। রান করার পরে দেখেন আমরা নিছি হ্যালো বাংলাদেশ, তারপর হ্যালো ইউজিবি, আসার কথা দুইটা লাইনে, বাট পাশাপাশি চলে আসছে। তো যদি আমি নিচে নিচে আনতে চাই, সেজন্য যেটা করতে হবে, এইখানে কি একটা ব্যাকস্ল্যাশ এন দিতে হবে। অর্থাৎ একটা নতুন লাইন নেওয়ার জন্য আমরা এই ডাবল কমার ভিতরে ব্যাকস্ল্যাশ দিয়ে দিলাম। এখন আমরা কি করব, আচ্ছা এই একটা সমস্যা হবে, আমরা এই একটু আপডেট করলাম, এখন যদি আমরা রান করতে যাই দেখতেছি রান করার কোনো অপশন নাই, দুইটাই ব্ল্যাক হয়ে আছে। এটার কারণ কি? কারণ আমি অলরেডি আগের বার রান করার পরে যে আর কি উইন্ডোটা ওপেন ছিল বা সিএমডি, সেইটা এই যে এইটা কিন্তু এখনো কাটি নাই, এই কাটি নাই দেখে এখানে এই কালার আছে। তো আমার এইরকম হইলে ভয় পাওয়ার কিছু নাই, বা কাজ করতেছে না এমন না বিষয়। এইখানে কালার যখন দেখতে পারবেন না, মানে হলো আপনার এইখান থেকে এটা কাটা হয় না। এখন কাটলে এই সাথে সাথে আবার এখানে অপশন চলে আসছে কাজ করার জন্য। আচ্ছা, একটু আগে বলছিলাম যে এই দুইটার মধ্যে তফাৎ কি, তফাৎটা এখনই দেখব। তার আগে আর একবার একটু রান করি। এই রান করার পর এখন হ্যালো বাংলাদেশ, হ্যালো ইউজিবি, দুইটা দুই লাইনে আসছে আলাদা আলাদা। আচ্ছা, এখন আরেকটা কাজ করি, এই দুইটার তফাৎটা দেখি যে আমরা আসলে কোনটা ক্লিক করব। যেমন হ্যালো বাংলাদেশ লিখছি একটু আগে, আমরা রান করছি, আবারও দেখি রান করার পরে এই যে হ্যালো বাংলাদেশ, হ্যালো ইউজিবি। এবার একটা কাজ করি, এই বাংলাদেশের পরিবর্তে আমরা বরিশাল দিয়ে দিই। কি দিলাম, হ্যালো বরিশাল, হ্যালো ইউজিবি। এখন আবার এবার আর আমরা বিল্ড এবং রান না, আমরা শুধু রান ক্লিক করব। আচ্ছা, দেখেন তফাৎটা, আমরা কি করছি, এখানে কিন্তু আমরা একটু আগে আপডেট করছি, হ্যালো বরিশাল দিছি, বাট এখানে এখনো হ্যালো বাংলাদেশ শো করতেছে। তো বুঝতে পারছেন অবশ্যই বিষয়টা, যে আমরা লাস্ট যে আপডেট করছি সেই আপডেটটা কিন্তু আর এখানে কাজ করতেছে না, বা আপডেটটা হয় নাই। অর্থাৎ আমরা যদি শুধু রানে ক্লিক করি, আবারও আমি রানে ক্লিক করি, রান ক্লিক করলে হবে কি, এখানে আপডেট হবে না, ওই লাস্ট যে বিল্ড করছিলাম সেই অবস্থায় যে আউটপুটটা আসছে সেই আউটপুটটাই বারবার শো করবে। তো আপনাদের যদি এটা মনে না থাকে, দেখবেন যে মাঝে মাঝে যে আপনি এইখানে একটা জিনিস বারবার চেঞ্জ করছেন, অনেক কিছু চেঞ্জ করছেন, কিন্তু যতবারই দিতেছেন আগের রেজাল্টই দেখায়, আগের রেজাল্টই দেখায়। তখন বুঝবেন যে আপনি ভুল ক্লিক করতেছেন। তার মানে আমাদের কি করতে হবে, প্রতিবার এইটাই বেটার, যে যখনই আমি চেঞ্জ করছি বা আপডেট করছি তখন কি বিল্ড এবং রান, অর্থাৎ আগে বিল্ড হবে তারপর রান করবে। তো আমরা বিল্ড এবং রানে ক্লিক করলাম, এই যে এবার দেখেন ঠিক মতো আসছে আপডেট অবস্থা, আপডেটেড রেজাল্ট, যে হ্যালো বরিশাল, হ্যালো ইউজিভি। এই হলো আমাদের রান এবং বিল্ড এবং রানের তফাৎ, আর আমরা ব্যাকস্ল্যাশ এন দেখলাম। আচ্ছা, আরেকটা জিনিস কাজ করি, এবং ওই যে আমরা বলছিলাম যে এটা তো আউটপুটে দেখালাম, এখন আমরা একটা ইনপুটে দেখার ব্যবস্থা করি। তো ইনপুটে দেখার জন্য এগুলো আমরা একটু কেটে দেই, একটু করি। আপাতত একটু লিখতেছি, এগুলো দেখি। তারপরে আমরা এই যে ডাটা, এই যে ক্যারেক্টার, এটা একটা ডাটা টাইপ, একটু আগে আমরা ইন্ট, না এখনো নেই নিয়ে ইন্ট নিব এরপর, এগুলো আমরা একটু পরে বুঝতে পারবো।
যে কোনো ইনস্ট্রাকশনের শেষে অবশ্যই কি করব আমরা সেমিকোলন দিব। আচ্ছা, আহ, আর আমরা যে কোনো কিছু লিখবো অবশ্যই ডাবল কোটেশন দিয়ে তার ভিতরে। তো আমরা দিলাম ইন্টার ইওর নেম, অর্থাৎ আমরা একটা নাম প্রিন্ট করতে যাচ্ছি, যেটা কি করব মূলত আমরা সেটা ইউজারের কাছ থেকে নিব। আচ্ছা, তো পি আর ও সরি, আমরা তো বললাম যে একটা নাম দাও, এখন আমরা সেটা ইউজারের কাছ থেকে নেব। তো সুতরাং scanf একটু দেখেন আগে, তারপর আমি বুঝাই দিতেছি যে এখানে কাজটা করছে কি। ইউজি ভি দিয়ে দিলাম। আচ্ছা, আপনাকে একটু ওয়েলকাম করা হলো। আচ্ছা, একটু রান করি তারপর দেখি। আচ্ছা, এখানে একটা বাকি রয়ে গেছে, কমা নেম। আচ্ছা, দেখেন, আহ, আমরা কি করছিলাম, একটু বড় করে দেই বুঝতে সুবিধা হবে। প্রথমে একটা প্রিন্টএফ দিছি, আমরা জানি প্রিন্টএফ দিয়ে যা লিখবো এইগুলো আপাতত একটু পরে বুঝি, এইখানে একটু বুঝি যে প্রিন্টএফ দিয়ে আমরা যা লিখবো তাই হুবহু শো করে। তো আমরা লিখছি প্রিন্টএফ দিয়ে, তার ভিতরে দিছিলাম ইন্টারিয়র নেম। তো এখানে ইন্টারিয়র নেম আসছে, কিন্তু তারপরে দেখতেছি একটা কাটচার আইসে আর কি আসা যাওয়া করতেছে, অর্থাৎ এখানে কোনো একটা কিছু বলতেছে, অর্থাৎ কোনো একটা ইনপুট নেওয়ার জন্য অপেক্ষা করতেছে। এই যে কাটচার আইসে অপেক্ষা করতেছে, এইটা আমরা মূলত এই স্ক্যানএফ এর মাধ্যমে করছি। অর্থাৎ স্ক্যানএফ এর কারণ হলো ইউজারের কাছ থেকে আমরা স্ক্যান করে নিতেছি, অর্থাৎ ইউজারের কাছ থেকে একটা ভ্যালু নিব। আচ্ছা, সেই ভ্যালুটা নিয়ে কই রাখবো, নেম নামক একটা ভেরিয়েবলের ভিতরে। এখন ভেরিয়েবল কি একটু পরে বুঝবো, আবারও বলি। তো ভেরিয়েবলের ভিতরে আমরা রাখতেছি, অর্থাৎ আমরা ইউজারের কাছ থেকে একটা ভ্যালু নিলাম, সেইটা নিয়ে ইউজারের কাছ থেকে আর কি সেই নেম নামক যে ভেরিয়েবল তার ভিতরে রাখলাম। এখানে আবার একটা পার্সেন্ট এস আছে, এস এর কাজ কি, এস হলো আমরা যে ইউজারের নেম নেব, নাম, নাম কি, এটা এক ধরনের স্ট্রিং আর কি, ক্যারেক্টার। তো ক্যারেক্টার, নাম তো অবশ্যই ক্যারেক্টার, এগুলো তো কোনো সংখ্যা হয় না। তো এই জন্য আমরা আর কি স্ট্রিং টাইপের নিছি, বা কি বলে ক্যারেক্টার টাইপের এর নিছি, এই জন্য এস দিয়ে এটার ডিক্লেয়ার করে। তো আমরা দিয়ে দিলাম। আহ, তো কি বললাম প্রথমে, যে তোমার নাম দাও, এরপর স্ক্যানএফ এর মাধ্যমে সেই নামটা নিল, আর তারপর প্রিন্ট করে বলতেছি হ্যালো। অর্থাৎ আমরা একটু আগে যেই নামটা নিয়েছিলাম সেই নামটা আবার এখানে শো করতেছে, আপনি যে নামটা দিবেন সেই নামটা, যেমন হ্যালো আমি দিলাম আজিজ, বলবে হ্যালো আজিজ, তারপর বলবে ওয়েলকাম টু ইউজিভি। তো এইখানে পার্সেন্ট এস মানে হলো এই যেখানে এস আছে এইখানে আমার এই যে নেমের মধ্যে যে ভেরিয়েবলটা আমরা এইখান থেকে স্ক্যানএফ করে নেব সেইটা শো করবে। আচ্ছা, আবারও বলি, একটা ভ্যালু নেবে ইউজারের কাছ থেকে, তারপরে আমরা এই প্রিন্টএফের ভিতরে হ্যালো, এইখানে আমরা সেই ভ্যালুটা দেখাবো। কার ভ্যালুটা দেখাবো, সেইটাই বাইরে কমা দিয়া সেই ভেরিয়েবলের নাম দিয়ে দিলে তারপর কাজ করবে। তো আমরা আউটপুটটা কই গেল, একটা মিনিট। আচ্ছা, এখানে কি ছিল, যে বললো যে ইন্টারিয়র নেম, তো আমি দিয়ে দিলাম এ জেড আই জেড, ইন্টার দিলাম। তো এখন ওই আমি যা দিলাম তাই বলছে, হ্যালো আজিজ, ওয়েলকাম টু ইউজিভি। দেখেন আমি কিন্তু এখানে এই যে এইখানে কিন্তু আজিজ লেখা ছিল না, এখানে এস, অর্থাৎ এই এস এর এইখানে প্রেজেন্ট করছে আমি নেমের ভিতরে যে ভ্যালুটা দিছিলাম সেই ভ্যালুটা। এই আবার রান করি, বলতেছে একটা নাম দাও, দিয়ে দিলাম এক্স। তো বলতেছে হ্যালো এক্স, ওয়েলকাম টু ইউজিভি। এই অর্থাৎ আমরা এইভাবে করে ইউজার ইনপুট নিতে পারি। তো এটা তো নিলাম একটা স্ট্রিং বলেন বা ক্যারেক্টার, এরপর আমরা একটু পরেই দেখবো নাম্বার নেওয়ার বিষয়টা। তো আপাতত আশা করি এই কনসেপ্ট, ও আচ্ছা এখানে একটা বিষয়, যে এখানে এই যে ক্যারেক্টার নিছি এবং ক্যারেক্টার
আমরা ওই যে বললাম যে যে কোনো নাম কি হয় ক্যারেক্টার টাইপের হয়, অর্থাৎ এ বি সি ডি এইগুলো দিয়ে লেখে, এই জন্য ক্যারেক্টার টাইপের ডাটা টাইপ নিছি। এবং এইখানে ক্যারেক্টার নেওয়ার পরে ক্যারেক্টার একটা লেন্থ ডিক্লেয়ার করতে হয় যে এই ক্যারেক্টারটা সর্বোচ্চ কত লেন্থের হতে পারে। আমরা এখনই দেখব যে ইন্টিজারের ক্ষেত্রে এই জিনিসটা দরকার হয় না, ইন্টিজার অটোমেটিক নিয়ে নেয়। এই আর এখানে ক্যারেক্টার তো অনেক বড় হতে পারে, কমও হতে পারে, তো এই জন্য এইটা আর কি বাই ডিফল্ট এটার সাইজ দেওয়া থাকে না, সাইজটা আমাদের ডিক্লেয়ার করে নিতে হয়। তো এই জন্য একটা ক্যারেক্টার নিয়েছিলাম, ক্যারেক্টারের সাইজ ডিক্লেয়ার করেছি, যা অর্থাৎ আমরা ইউজার জানে যে কতগুলো ভ্যালু থাকবে বা কতগুলো ক্যারেক্টার থাকবে এর ভিতরে, তো এই জন্য আমরা এখানে সাইজ ডিক্লেয়ার করছি এবং স্ক্যানএফে সেই ক্যারেক্টারটা নিছি নেম ভেরিয়েবলে এবং এইখানে পার্সেন্টেজ দিয়ে সেটার প্রিন্ট করে দিছি। এই তো আপাতত এরপর এখন আমরা দেখব ইন্ট নিয়ে যদি কাজ করি বা ইন্টিজার। আচ্ছা, এইটা দেখার আগে এবার আসি আমাদের ডাটা টাইপ বা ডাটা কি। আচ্ছা, মনে করি আমরা লিখতেছি ইন্ট এ ইকুয়াল 5, ইন্ট বি ইকুয়াল 7, একটু আগে যেটা বলছিলাম। এবার ইন্ট সি ইকুয়াল এ প্লাস বি। তাহলে এখন আমরা কি করলাম, প্রিন্ট করতে পারি প্রিন্টএফ। এইখানে আমরা একটু আগে দেখছিলাম পার্সেন্ট এস, এবার দেখবো আমরা একটু ভিন্ন যে পার্সেন্ট ডি কমা, আসলে আমরা চাচ্ছি কি যে এ এবং বি এর যে যোগফল সেইটাই এখন এখানে প্রিন্টএফ এর ভিতরে আউটপুটে দেখতে যাচ্ছি। তাহলে এ আর বি এর যোগফলটা কার ভিতরে আছে, সি এর ভিতরে, তাহলে আমরা এখানে কি লিখবো, অবশ্যই সি। তো সি লিখে এবং সবার শেষে গিয়ে একটা সেমিকোলন। আচ্ছা, আপনাদের একটা মনে হতে পারে যে এইটা কি একটা বাক্য কিনা বা এইটা কি একটা স্টেটমেন্ট কিনা, যে এই শেষে সেমিকোলন কেন। হ্যাঁ, এটা একটা স্টেটমেন্ট, সিম্পল স্টেটমেন্ট। যেমন আমরা জানি যে যাও, খাও, তুমি যাও, আমি যাই, ঘুমাই, এগুলো যেমন বাক্য হতে পারে, সিম্পল মনের ভাব প্রকাশ করে এরকম। যেমন এখানে কি এই কথার মানে হলো একটা ভেরিয়েবল নিছি এ নামক একটা ভেরিয়েবল, যেটা ডাটা টাইপ হলো ইন্টিজার, আর তার ভিতরে আমি একটা ভ্যালু অ্যাসাইন করছি, অর্থাৎ 5 ভ্যালু অ্যাসাইন করছি। আবার বলি এ নামক একটা ভেরিয়েবল যেটা ডাটা টাইপ হলো ইন্টিজার এবং তার ভিতরে আমি অ্যাসাইন করতে বলছি 5, সেইটা অ্যাসাইন করছি। তো এটা একটা সিম্পল বাক্য, এই জন্য বাক্য কমপ্লিট হওয়ার পরে একটা সেমিকোলন দিছে। এই যে ইন্ট বি ইকুয়াল 7 মানে বি নামে একটা ইন্টিজার ভেরিয়েবল নিছি যার ভিতরে আমি 7 রাখছি। এই তো এই সির ভিতরে আবার কি এ এবং বি এর ভ্যালু রাখছি। তো যেহেতু এই দুইটা ইন্টিজার, এটা অবশ্যই ইন্টিজারই হবে। আচ্ছা, রান করে দেখি আগে। হ্যাঁ, আমরা যেটা কিছুক্ষণ আগে বলছিলাম সেইটাই। আমি এখানে একটার ভ্যালু দিছি 5, একটা দিছি 7। তো ইন্ট সি ইকুয়াল এ প্লাস বি, অর্থাৎ 7 5 যোগ করে যেটা হয়েছে সেটা সির ভিতরে। তো রেজাল্টে আমি কিছু বাড়তি কিছু বলি না, এই জন্য বাড়তি কিছু না, শুধু ভ্যালু 7 5 12 সেইটাই দেখাই দিছে। আচ্ছা, এবার আচ্ছা এইটা আমরা এক্সট্রা ভেরিয়েবল না নিয়েও কিন্তু করতে পারতাম। যেমন আমি এখানে সি নিলাম না, আমরা করব কি, আমরা প্রিন্ট করলাম পার্সেন্ট ডি এ প্লাস বি। আচ্ছা, এই অবস্থায় একটু রান করে দেখি আমরা কি বলে। হুম, দেখেন এখানে কিন্তু সেম কথাই বলছে, অর্থাৎ এখানে কি আমরা একটা আউটপুট দেখতে যাচ্ছি যেটা হলো পূর্ণ সংখ্যা। পার্সেন্ট ডি এর কাজ হলো একটা ডেসিমেল সংখ্যা, অর্থাৎ পূর্ণ সংখ্যা দেখানোর জন্য। যেমন আমরা ক্যারেক্টার বা স্ট্রিং দেখানোর জন্য আমরা কি করছিলাম, পার্সেন্ট এস দিছিলাম, তেমন আমরা পার্সেন্ট ডি দেই একটা পূর্ণ সংখ্যা দেখানোর জন্য, সেটা হোক আউটপুট হোক সেটা ইনপুটে। তো আমরা 7 5 12, আমরা জানি যে 7 5 যোগ করলে 12 হয়, তো 12 কি একটা পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা দেখানোর জন্য আমরা, যেমন এটা যদি একটা ক্যারেক্টার প্রিন্ট করতাম এ বি সি বা এরকম কিছু, তাহলে আমরা যেমন এখানে পার্সেন্টেজ দরকার হতো, তেমন এরকম পূর্ণ সংখ্যার জন্য আমরা পার্সেন্ট ডি ডিক্লেয়ার করি। এটা অনেক ব্যবহার হবে, আপনারা করবেন। তো যেহেতু 12 একটা সংখ্যা, তো এই জন্য আমাদের একটা পার্সেন্ট ডি দিছি। আপনারা অনেকে মনে করতে পারেন যে এখানে তো এ এবং বি দুইটা দিছি, তাহলে দুইটা কিনা, না, মূলত আমরা তো এখানে এ এবং বির ভ্যালু দেখতে চাইনি, আমরা এই দুইটার যোগফল, তো যোগফল তো একটা সংখ্যা 12, এই জন্য আমরা পার্সেন্ট ডি দেখছি, ভ্যালু দিয়ে দিছে। এই হলো বিষয়। তো এটা তো ক্লিয়ার। আবার বলি এটা একটা কি ইন্ট হলো ইন্টিজার, মানে পূর্ণ সংখ্যা। যেমন মনে করেন যে 5.5, এটা কিন্তু ইন্টিজার না, এটা পূর্ণ সংখ্যা না, এটা হলো একটা দশমিক সংখ্যা।
তো দশমিক সংখ্যার জন্য আবার বিষয় আছে, ফ্লট আছে, ডাবল আছে, এগুলো আমরা দেখব। আহ, আপাতত সহজ বিষয়টা বুঝি যে একটা একটা পূর্ণ সংখ্যা, দুইটা পূর্ণ সংখ্যার যোগ করতেছি বা বিয়োগ গুণ ভাগ যা করি। আচ্ছা, এখানে বিয়োগও দিয়ে দেখি। বিয়োগ, রান করলে, আচ্ছা রান হবে না কারণ আমার আগেরটা রান করা আছে। তো আবার রান করি। এই যে, তো 5 দিয়ে 7 বিয়োগ দিলে কত হয়? -2। অ্যান্সার সঠিক। এবার আমরা গুণ দিয়ে দেখি। গুণ, 5 7 35 হওয়ার কথা। হ্যাঁ, এই যে 35 আসছে। এবার আমরা ভাগ দিয়ে দেখি। ভাগ দিলে কত আসবে? অবশ্যই 0 আসবে। এখানে আমরা একটা কাজ করি, 15 বানাই দেই, তাহলে একটা ভাগফল পাওয়া যাবে। 7 দুগুণে 14। যেহেতু এখানে পূর্ণ সংখ্যা নিছে এই জন্য 2 আসছে, এখানে আর 0.5 বা এই টাইপের কিছু আসে নাই। তো এই টাইপের কিছু আনতে গেলে কি লাগতো? ইন্টিজারের জায়গায় আমাদের ফ্লোট বা ডাবল করা লাগতো। উম, আচ্ছা, তো আমরা কি করতে পারি এখানে? এফ দিয়ে দেখি এই অবস্থা রান করলে হয় কিনা। না, হয়নি। আচ্ছা, উম, একটু পরেই দেখাইতেছি ক্লিয়ারলি। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, আমরা যোগ বিয়োগ গুণ ভাগ সবগুলোই দেখলাম, বাট আরেকটা মোস্ট ইউজেবল আছে, সেটা হলো পার্সেন্ট। অর্থাৎ এ এবং বি এর ভিতরে একটা পার্সেন্ট সাইন দিলাম। এখন এইটা রান করলে কি কোনো অ্যান্সার আসবে কিনা? অবশ্যই আসবে, এবং সেটা হলো 1। এটার কারণ কি? একটু আগে আমরা দেখছিলাম যে 15 এর 7 দিয়ে ভাগ দিলে কত আসতেছে? ভাগ ফল, অর্থাৎ 7 দুগুণে 14, অর্থাৎ 2 আসছিল। আর এবার এইটা দিয়ে ভাগ দিলে কি হয়? ভাগ শেষ যেটা 1 ছিল সেই 1। অর্থাৎ আমরা যদি দেখি, আহ মনে করেন এই হলো 15, ভাগ দিলাম 7 দিয়ে, তো 7 দিয়ে ভাগ দিলে হবে কত? 7 দুগুণে 14, অবশিষ্ট থাকবে 1। তো আমি যদি শুধু আহ, এই সাইনটা ব্যবহার করি তাহলে কি হবে? এই যে ভাগ ফল সেইটা দেখাবে, সরি, এই ভাগ ফলটা দেখাবে। আর যদি আমি দুঃখিত, এই যে পার্সেন্ট সাইনটা দেই তাহলে কাউন্ট করবে ভাগ শেষটা। আমাদের এইটা কিন্তু অনেক দুঃখিত, এইটা কিন্তু অনেক ব্যবহার হবে। এই একটু পরে আমরা অড ইভেন বের করতে গেলে এটা দেখব। তো এই পার্সেন্ট সাইন অর্থাৎ ভাগশেষ নিয়ে কিন্তু অনেক কাজ হয়, তো এইটা মনে রাখেন। তো আমরা এখানে কয়টা অপারেটর পাইলাম? এইখানে আমরা কাজ করার মতো তাহলে এই মুহূর্তে দেখলাম, এক দেখলাম যোগ, তারপর বিয়োগ, তারপর গুণ, তারপর ভাগ, আর একটা স্পেশালি দেখলাম এন্ড সাইন, অর্থাৎ ভাগশেষ বের করার। তো এগুলো একটু মাথায় রাখেন, মনে রাখেন। আমরা কিন্তু একটু পরে একটা ক্যালকুলেটর ক্রিয়েট করা দেখবো এর দিয়ে, অর্থাৎ কিভাবে একটা ক্যালকুলেটর তৈরি করা যায়। ওকে, এই এই এতটুকুই মোটামুটি। না, আরেকটু লাগবে ইউজার ইনপুটের মাধ্যমে নেওয়াটা দেখে, তাহলে আমরা একটা ক্যালকুলেটর তৈরি করতে পারবো। আহ, আচ্ছা, তো এখন একটা কাজ করি। আচ্ছা, এই যে এই বিষয়গুলো, এগুলো কি? এগুলো হলো কমেন্ট, অর্থাৎ আহ, আমরা জানি যে এডিটরের ভিতরে কোথাও কোনো একটা দাঁড়ি, কমা, সেমিকোলন কোনো কিছু একটা এক্সট্রা দিলেই কি হবে? কোনো কিছু একটা যদি ভুলে ক্লিক করে তাহলে সেটা এরর হিসেবে ধরবে। তো এখন আমাদের তো মাঝে মাঝে দরকার হয় এখানে অনেক কিছু, যেমন এই বোঝানোর জন্য যে এখানে আমি কি কি ইউজ করতে পারি। তো এই জন্য কিন্তু আমি এখানে কিছু জিনিস লিখছি। তো আমি যদি এই কমেন্টের মধ্যে না নেই তাহলে কিন্তু এইগুলো ধরেও এরর দিবে। এই, তো আমি এইগুলো যে আলাদা রাখছি এটা বোঝানোর জন্য, অর্থাৎ এইটা থাকবে, আমি দেখতে পারবো, কিন্তু এটা কম্পাইলার বা প্রোগ্রাম এইটারে রিড করবে না বা কোনো কিছু আর কি আমলে নেবে না, শুধু থাকবে বোঝার জন্য। এই টাইপের বিষয়ের জন্য এইটারে বলে কমেন্ট। তো কমেন্ট কেন ব্যবহার করে? কমেন্ট আমি মূলত মনে করি দুইটা কারণে বিশেষ করে ব্যবহার করা হয়।
একটা হলো এই যে আমরা যেন বুঝতে পারি যে কি এখানে কাজ করতেছি বা কি। যেমন আপনি যখন একটা কোম্পানিতে জব করবেন বা কিছু, সেখানে আপনি আপনি একা না, আরো অনেক ডেভেলপার থাকবে। তো সেখানে তো হাজার হাজার লাইনের কোড থাকবে। এখন যিনি ডেভেলপ করছেন তিনিও দেখা যায় যে মাঝে মাঝে আউলেই যাবে যে আসলে এইটু কোন জায়গার বা এইটার কাজ কি জানো। তো এই যে কোনটার জন্য কোন কাজ করছেন, এইগুলো আমরা মূলত এই কমেন্ট করে রাখলে যে হ্যাঁ এইটা হলো এই সেগমেন্ট, এইটা ওইটার সেগমেন্ট, ওইটা ওই সেগমেন্ট, এইগুলো বোঝার জন্য কমেন্ট লাগে, যেন আপনি কাজ করার পরবর্তীতে কাজ করতে গেলে বোঝেন বা আপনার সাথে অন্য কেউ আছে সে যেন বুঝতে পারে। এই একটা উদ্দেশ্য। আরেকটা হলো আমরা অনেক সময় অনেক কোডে কমেন্ট করে রাখি, অর্থাৎ এই মুহূর্তে ব্যবহার করতে চাচ্ছি না, বাট পরে আবার ব্যবহার করা লাগবে। কথার কথা মনে করেন যে দারাজে প্রতি সপ্তাহে শুক্রবার 50% অফ, কথার কথা মনে করেন। তাহলে সেক্ষেত্রে কি করবে, এই যে 50% অফ এর যে কোডটা, এইটা কি প্রতি সপ্তাহে সপ্তাহে আর কি বৃহস্পতিবার রাতে লিখবে, আবার মনে করেন শুক্রবার সারাদিন শেষে শনিবারের আগে আবার কি করবে, তারা আবার মুছে দিবে, আবার পরবর্তী বৃহস্পতিবার রাতে লিখবে, এরকম না আর কি। তাদেরও অবশ্যই সিস্টেম আছে, আমি জাস্ট এই কমেন্টের বিষয়টা বুঝাচ্ছি একটা উদাহরণ দিয়ে। সেক্ষেত্রে কি করা যেতে পারে যে যতটুকু মনে করেন এই যে 50% অফের কোড, সেটা আমরা কমেন্ট করে রাখলাম। আবার যখন মনে করেন বৃহস্পতিবার রাত্র আসলো, তখন আবার কমেন্ট আউট আর কি আনকমেন্ট করে দিল। তাহলে কিন্তু আবার এটা ইউজেবল হয়ে যাবে। এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম, এটা ব্যবহারের যে বিষয় সেটা না। আচ্ছা, তো এখন আমরা যেটা যাচ্ছি, একটু আগে আমরা ইউজার ইনপুট নিয়ে কাজ করছিলাম একটা স্ট্রিং এর ক্ষেত্রে বা ক্যারেক্টারের ক্ষেত্রে। এবার আমরা কাজ করব এটা ইনপুট ইন্টিজারের ক্ষেত্রে। তাহলে ইন্টিজারের ক্ষেত্রে নেই, আমরা তো দেখলাম যে এরকম আমরা কি করছি, এ ডিক্লেয়ার করছি, বি ডিক্লেয়ার করছি, ভ্যালু দিছি। এটা আরো অনেক ভাবেই ডিক্লেয়ার করা যায়, যেমন আমরা এতগুলো একসাথে না করে এই যে দুইটা এ নিছি, বি নিছি, এইভাবে না নিয়ে আরো একটা কাজ করতে পারতাম। এইখানে সেমিকোলন না দিয়ে কমা দিলাম, কমা দিয়া বি ইকুয়াল 7, এইভাবে দিয়েও কাজ করতে পারতাম। তাহলে আমার আর এই লাইনটা দরকার হইতো না, আর এই ইন্টিজারও দুইবার লেখার দরকার হতো না। অর্থাৎ এইখানে বুঝাইতেছে যে এইখানে যে ভ্যারিয়েবল দুইটা নিছি এবং এর মধ্যে ভ্যালু রাখছি, এইগুলোর ডাটা টাইপ হলো ইন্টিজার, মানে পূর্ণ সংখ্যা। অর্থাৎ একটা ইন্ট লিখেও কিন্তু হয়েছে। আর এখন আমরা আর একটা পদ্ধতি দেখবো, সেটা হলো সবগুলো ভেরিয়েবল আগে ডিক্লেয়ার করে নিতে পারি, এ কমা বি। অর্থাৎ আমরা দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যার কি ডাটা টাইপ ইন্টিজার। আর এবার আমরা কি করব, এই এর ভ্যালুগুলো নেব ইউজার ইনপুটের মাধ্যমে। আমরা জানি ইউজার ইনপুটের মাধ্যমে কিভাবে নেই, আমরা নেই স্ক্যানএফ এর মাধ্যমে। তাহলে স্ক্যানএফ দিলাম পার্সেন্ট ডি। স্ক্যানএফ আমরা এই তো প্রিন্টের ক্ষেত্রে দেখলাম যে পার্সেন্ট ডি দরকার হয়, তো ওইরকম স্ক্যানএফেও পার্সেন্ট ডি দিলাম। বাইরে গেলাম, স্ক্যানএফ আর প্রিন্টএফ অলমোস্ট সেম, বাট অল্প একটু তফাৎ আছে। কমা, সরি, এন্ড এবার নিলাম এ। আচ্ছা, এইখানে কি করতেছি, প্রথমে কি করছি, আমি দুইটা ভেরিয়েবল নিলাম। আচ্ছা, ও আসল কথাই বলা হয় না, ভেরিয়েবল কি, ভেরিয়েবল যদি বলতে চান, এক কথা বলতে গেলে ভেরিয়েবল হলো একটা পাত্র, অর্থাৎ যার ভিতরে কোনো কিছু মান বা কোনো কিছু রাখা হয়। যেমন আমরা একটু আগে দেখছিলাম এখানে যে ইন্ট এ ইকুয়াল 5, এখানে এর মানে কি, এর মানে হলো আবার বলে ইন্ট তো একটা পূর্ণ সংখ্যা, অর্থাৎ এটা ডাটা টাইপ কি হবে, পূর্ণ সংখ্যা নিবে এইটা বলতেছে। আর এ ইকুয়াল 5 এর মানে কি, এর মানে কি এ আর 5 সমান এইরকম কিছু, আসলে না। এর মানে হলো এ একটা ভেরিয়েবল যার ভিতরে 5 রাখা হয়েছে। এটা আপনারা আরো ক্লিয়ারলি বুঝবেন আপনারা যখন 6 7 এ উঠছিলেন, বীজগণিত করছিলেন, তখন আমরা বিভিন্ন ভ্যারিয়েবল নেই, তার ভিতরে ভ্যালু রাখি। এই তো এখন এইটার মানে কিন্তু এই না যে এই এ আর 5 সমান, যদিও অ্যাসাইন করা মানে ওই জিনিস আর কি, অ্যাসাইন করলে এর ভ্যালু 5 একই কথাই হয়, কিন্তু এইখানে আমরা ডাইরেক্টলি তা বলবো না। এখানে a ইকুয়াল 5 মানে এর ভিতরে আমরা 5 অ্যাসাইন করছি বা 5 রাখছি। যদি আমরা এই দুই পাশ সমান কিনা এইটা যদি বুঝাইতে চাই, তাহলে এখানে ডাবল ইকুয়াল লাগে। অর্থাৎ a আর 5 এই দুটো কি সমান, সেটা অন্য বিষয়, সেটা আমরা একটু পরে দেখব। আপাতত হলো a ইকুয়াল 5 মানে হলো a একটা ভেরিয়েবল যার ভিতরে আমি 5 রাখছি, অর্থাৎ এর মান কত, এখন এর মান হলো 5। হ্যাঁ, যদি আমরা এখন প্রিন্ট করে আর কি এর ভ্যালু দেখতে চাই, তাহলে কত আসবে, 5 অ্যান্সার দেখতে পারবো, এরকম হলো বিষয়। তো এখন যেটা করতেছিলাম, এই লাইনটা বাদ দেই। আমরা এখন এই এই এর মধ্যে যে ভ্যারিয়েবলটা আমরা 5 ডিক্লেয়ার করছি, এটার এভাবে 5 এভাবে নিব না, এবার আমরা সেটা ইউজার ইনপুটের মাধ্যমে নিব, এই হলো বিষয়। তো এই জন্য আমি যে ভেরিয়েবলের ভিতরে ভ্যালু রাখবো, রাখার আগে কি লাগবে, সেই ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়। তো আমি এই ইন্ট এ বি দিয়ে এ এবং বি দুইটা ডিক্লেয়ার করলাম। আচ্ছা, এ এবং বি কেন নিলাম, কারণ আমার যেহেতু দুইটা সংখ্যার যোগ করবো, সুতরাং দুইটা ভেরিয়েবল লাগবে। এখন সেটা এ বি নিই আর এক্স ওয়াই জেড নিই বা অন্য যা ইচ্ছা তা নেই, সমস্যা নেই।
যে কোনো নামে দুইটা ভেরিয়েবল নিতে পারি। আচ্ছা, এবার তাহলে নিচে স্ক্যান করে নিলাম। আচ্ছা, স্ক্যানএফ জানি, স্ক্যানএফ মানে হলো একটা ইউজারের কাছ থেকে ভ্যালু নেবে, নেওয়ার পরে সেই ভ্যালু যে নিবে সেই ভ্যালুটা কোন টাইপের ভ্যালু থাকবে, পার্সেন্ট ডি মানে সেই ভ্যালুটা হবে পূর্ণ সংখ্যা, কারণ আমরা এই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছি ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা নেওয়ার জন্য, তো এইখানে আমার দিতে হবে এই জন্য পার্সেন্ট ডি। ওকে, এখন আমি নিলাম এখানে ইন্টিজার বাট এইখানে দিলাম এস, তাহলে কিন্তু অবশ্যই এরর দিবে, কারণ কি স্ট্রিং টাইপের আর এখানে হলো পূর্ণ আর কি নাম্বার টাইপের, তাহলে কিন্তু হবে না। বা এখানে নিলাম ক্যারেক্টার, এইখানে দিলাম পার্সেন্ট ডি, সেগুলো কিন্তু অবশ্যই এরর দিবে, সিনট্যাক্স এরর হিসেবে দিবে। আচ্ছা, তো এখন আমরা কি করব, পার্সেন্ট ডি পূর্ণ সংখ্যা ভেরিয়েবল ডিক্লেয়ারও করছি পূর্ণ সংখ্যা, স্ক্যানএফ করে নিচিও পূর্ণ সংখ্যা, কমা দিলাম। এবার যেটা করছি একটা এন্ড চিহ্ন দিছি। এখন এই এন্ড চিহ্নর কাজ কি, এন্ড হলো এখানে অ্যাড্রেস করতেছে, একটা অ্যাড্রেস করতেছে যে আমি এই যে ইউজারের কাছ থেকে একটা ভ্যালু নিব এবং সেটা একটা পূর্ণ সংখ্যা নেব, বাট নিয়ে সেটা রাখবো কোথায়, এই এজ নামক যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছি না সেই ভেরিয়েবলের অ্যাড্রেস এই এন্ড দ্বারা বোঝাচ্ছে, অর্থাৎ সেই ভেরিয়েবলের ভিতরে রাখবো। অর্থাৎ এক কথায় বলতেছি যে ইউজারের কাছ থেকে একটা পূর্ণ সংখ্যা নাও, পূর্ণ সংখ্যা নিয়ে সেটা রাখো কোথায়, এর অ্যাড্রেস, অর্থাৎ এ নামক যে ভেরিয়েবল তার ভিতরে। এই রাখলো, তাহলে আমরা এর ভ্যালু রাখবো এইভাবে করে। এবার কি করব, বির ভ্যালু, তাহলে আবারও একটা স্ক্যানএফ, স্ক্যানএফ আবারও স্ক্যানএফ নিব, অবশ্যই স্ক্যানএফ এর নাম্বারটা কি হবে, পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যা হলে কি পার্সেন্ট ডি, তাহলে এবার বাইরে গিয়ে কি কমা, সরি সেমিকোলন দিয়ে ফেলছিলাম, কমা, কি করব, কমা দিলাম। ওকে, এখন রাখবো কোথায়, একটা অ্যাড্রেস দিব, কার অ্যাড্রেস, বি এর অ্যাড্রেস। ওকে, ডান। এই, তাহলে এখন আমরা কি করব দেখি তফাৎটা কি। আচ্ছা, রান করার পর এরকম আসতেছে, আসলে যেহেতু আমরা এখানে অন্য কিছু দেই না এই জন্য অন্য কিছু আসে না, এটা হলো যত সুন্দর করবেন ততই সুন্দর হবে। যেমন আমি দিলাম কি, ওই যে একটু আগে দিলাম 5, ইন্টার দিলাম 7, 7 5 12, অ্যান্সার কিন্তু আসছে। শুধু 7 5 দিতেছি না। আচ্ছা, এবার আরেকটা দেই, মনে করেন 8 যোগ 9, 8 আর 9 যোগ করলে 17, সেই 17 কিন্তু অ্যান্সার আসছে, তার মানে ঠিক আছে। এখন আপনি যদি চান যে না এখানে আমি একটু প্রিন্টএফ লিখবো, আগে লিখবো যে ইন্টারিয়র ফার্স্ট নাম্বার, তারপর আবার এই স্ক্যানএফ এর আগে লিখবেন ইন্টারিয়র সেকেন্ড নাম্বার, তারপর সেই অনুযায়ী অ্যান্সার আসবে, সেটা আপনি যেরকম যত সুন্দর করবেন তত সুন্দর হবে, এটাই স্বাভাবিক। তো আমরা সেগুলো একটু পরে ক্যালকুলেটর যখন তৈরি করব তখন ওগুলো ক্লিয়ারলি দেখব। এখন আমাদের আপাতত বুঝলাম যে কিভাবে ইন্টিজার ডিক্লেয়ার করে, ইন্টিজারের ভ্যালুগুলো দেয়। এখন যেটা করতে পারি আমরা, তারপর আমরা একটু আগে দেখছিলাম এই পার্সেন্ট দেখছিলাম এইটার ইউজ, তো এখন মূলত এইটা ধরে আমরা একটা অড ইভেন বের করার প্রোগ্রাম করে ফেলি। তো আবার প্রথমতে আসি, যা বুঝলাম এতক্ষণ, ডান। নতুন একটা ফাইল নেই, একটা নিউ এমটি ফাইল প্রথমেই সেভ করে নিব। তো যেহেতু আমি একটা অড ইভেন লিখতেছি, তাহলে লিখে নি অড ইফ, অড ইভেন। আচ্ছা, আমি যে কোনো একটা নাম নিলাম, এখন কি করব, ডট সি দিলাম, সি এন্টার দিলাম, অর্থাৎ এখন আমার কোড লেখার উপযুক্ত। তো এখন কি করব, সবার প্রথমে আমরা জানি কি ইনক্লুড stdio ডট এইচ, অর্থাৎ স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট নেওয়ার জন্য আমার এটা দরকার ছিল। ওকে, এবার আমার কি লাগবে, ইন্ট মেইন। ইন্ট মেইন কেন লাগবে, কারণ মেইন ফাংশন ছাড়া কম্পাইলার কম্পাইল করা শুরু করে না। তো এই হলো, যেহেতু শুরু করে না আর শেষও হয় না, তো এই আমার মেইন ফাংশন নিয়ে নিলাম। এই হলো আমার বেসিক স্ট্রাকচার। এখন আমি আমার যে প্রবলেম বা আমার যে চাহিদা সেই অনুযায়ী কাজ করা শুরু করব। তো এখন আমার প্রবলেম বা আমার প্রোগ্রামটা কি ছিল, একটা অড ইভেন নাম্বার বের করা। তাহলে আমি এখন অড ইভেন বের করব। তাহলে আর কি অড ইভেন বলতে কি, আমি একটা নাম্বার দিব, যেহেতু আমরা একটু আগে ইউজার ইনপুট নেওয়া দেখছি, তো সেই অনুযায়ী আমরা ইউজারের কাছ থেকে একটা ভ্যালু নিব বা একটা নাম্বার নিয়ে সেটা বলবো কি, সেটা যদি অড হয় তাহলে বলবো অড নাম্বার, আর যদি সেটা ইভেন নাম্বার দেওয়া হয় তাহলে সেটা বলে দিবে ইভেন নাম্বার। এই এই হলো আমাদের কাজ। তাহলে আমরা একটা কাজ করি, প্রথমে কি বললাম যে একটা ইউজারের কাছ থেকে ভ্যালু নেব, তো সেই ভ্যালুটা নিয়ে কোনো না কোনো একটা ভেরিয়েবলতে রাখতে হবে। তো আমরা একটা মনে করেন ইন্টিজার টাইপের ডাটা নিলাম এবং সেটা এ নামক একটা ভেরিয়েবলের ভিতরে রাখবো। তাহলে কি করলাম, একটা এ নামক একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এখন আবারও বলি, এটা কিন্তু একটা ভেরিয়েবল নেম, এটা এ এক্স ওয়াই জেড আপনি যা ইচ্ছা দিলেন। এবার কি করব, একটু সুন্দর করেই লিখি যেহেতু এটা একটা প্রোগ্রাম। তো প্রথমে আমরা ইউজারে বলে দিই যে ভাই একটা নাম্বার দেন, তাহলে কি বললো, প্রিন্টএফ
ও আচ্ছা, আরেকটা জিনিস, এগুলো কিন্তু সব কেস সেনসিটিভ। কেস সেনসিটিভ কি একটু পরে বলি। আচ্ছা, প্রিন্টএফ এর ভিতরে কি বলবো, ডাবল কোটেশন দিয়ে ইন্টার এ নাম্বার, একটু সুন্দর করে দিলাম। তো ইউজার কি করলো, এটা দেওয়ার পর একটা নাম্বার দিবে, তাহলে নাম্বারটা দিবে কোথায়? নাম্বার তো আর বাতাসে দিবে না, তাহলে কি করতে হয়, সেই নাম্বারটা নেওয়ার জন্য আমাদের কি লাগবে, স্ক্যানএফ। স্ক্যানএফ পার্সেন্ট ডি, জানি আমরা যে পূর্ণ সংখ্যা নিতে হলে কি পার্সেন্ট ডি পূর্ণ সংখ্যার জন্য, এবং সেটা নিয়ে কোথায় রাখবে তার একটা অ্যাড্রেস, এবং আমরা একটু ভেরিয়েবল নিচ্ছি কি এ, সুতরাং এ রে আমরা বলে দিলাম। এখন এ নামক ভেরিয়েবলের ভিতরে স্ক্যান করে ভ্যালু নিবে। ওকে, নিল। এখন আমাদের কাজ কি, ও আচ্ছা, আমরা ইফ এলস শিখি নাই, সমস্যা নেই, এখন কাজ করতে করতে শিখবো আর কি। শিখি নাই বলতে এখন শেখানো হয়নি, বাট ক্লাসে তো আপনারা অবশ্যই ইফ এলস করছেন। তো যারা ক্লাসে করছেন তাদের তো সমস্যা নাই, আর যদি যারা এখন এইটাই প্রথম ক্লাস, তারা যদি ইফ এলস বা এই রিলেটেড কোনো সমস্যায় পড়েন, অবশ্যই আমি নেক্সট ক্লাসে আমাকে বলবেন, সমাধান করে দেব। আচ্ছা, ইফ, আচ্ছা এই হলো আমাদের ইফ এর আমরা ইফ মানে কি যদি, অর্থাৎ কন্ডিশন দেব, যদি এটা হয় তাহলে ওটা, যদি বৃষ্টি হয় তাহলে ফুটবল খেলবো, যদি তুমি আসো তাহলে আমরা যাব। এই যে একটা কন্ডিশন, এইখানে সেই কন্ডিশনগুলি আমরা ইউজ করব। তো আমরা যে কন্ডিশনটা লিখি সেটাই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে। আচ্ছা, তাহলে বললাম যে যদি এ, এর এ আমরা কি করব, ওই যে পার্সেন্ট ব্যবহার করছিলাম, যে পার্সেন্ট দিয়ে এর এ যদি আমরা 2 দিয়ে ভাগ দেই, এবং এইটা যদি ইকুয়াল ইকুয়াল 0 হয়, তাহলে কি করবে। আচ্ছা, একটু লিখি, তারপরে আপনাদের বুঝাই দিতেছি যে এটা কি বা কেন, ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা, এইটা মানে হলো, প্রথমে বলতেছি যদি, ওই যে আমরা কন্ডিশন দিছি এ, এর মানে ইউজার যে ভ্যালু দিবে সেই ভ্যালুরে যদি আমরা 2 দিয়ে ভাগ দেই, ভাগ দিলে পরে এই যে আমরা বলছিলাম এই চিহ্ন মানে কি ভাগশেষ, দেখবে ভাগশেষ যদি 0 হয়, তাহলে ভাগশেষ যদি 0 হয় তাহলে কি হবে। আচ্ছা, আপনারা তো এটা জানেন যে অড ইভেন বের করার যে নর্মাল যে প্রসেস, যে এই সংখ্যারে 2 দিয়ে ভাগ দিলে ভাগশেষ 0 হয়, সেটা হলো ইভেন নাম্বার, আর যেটার ভাগশেষ আর কি 0 না হয়, 1 হয়, সেটা কি হবে, অড নাম্বার। তাহলে আমরা কি করলাম, বললাম, আবারও দেখেন, এইটা হলো একটা অংশ, আর এইটা হলো আরেকটা অংশ। ওই যে একটু আগে বলছিলাম ইকুয়ালের বিষয়, এখানে কিন্তু এই ডাবল ইকুয়াল মানে এইটা হলো ইকুয়াল, অর্থাৎ চেক করবে যে এইখানে এই ভাগ করলে ভাগশেষ যা হয় আর এই পাশে যা আছে সেইটার সমান কিনা, এইটা চেক করবে। আচ্ছা, আগে লিখি তাহলে বুঝতে পারবো। তাহলে কি করব, প্রিন্টএফ এগুলো আপনার ইচ্ছা, আপনি যা লেখেন, যদি এগুলো না লেখেন অন্য কিছু লেখেন বা শুধু ইভেন লেখেন, এগুলো নিয়ে কোনো বিষয় না, আপনি যেভাবে সুন্দর করবেন সেইভাবেই সুন্দর হবে। আচ্ছা, এই গেল একটা অংশ। তাহলে আরেকটা কি করতে পারি, আবার বললাম ইফ এর এ যদি ভাগ দেই 2 দিয়া, আর ভাগ দেওয়ার পরে ভাগশেষ যদি 1 হয়, তাহলে কি হবে। আচ্ছা, এখানে আর লিখলাম না, একটু কপি করি, সময় অনেক হয়ে যাচ্ছে। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এখানে ইভেনের জায়গায় আমি অড করে দিলাম। আচ্ছা, একটু সুন্দর করে দেই, এই। আচ্ছা, এখন কি হলো বিষয়টা দেখি। অর্থাৎ ইউজার কাছ থেকে একটা নাম্বার নিব, না, আগে একটা এ নামক ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ইউজারে বললাম যে ভাই একটা নাম্বার দাও। তো এই মেসেজটা দেখে ইউজার একটা নাম্বার দিবে, সেই নাম্বারটা কি পূর্ণ সংখ্যা, এবং নাম্বারটা থাকবে কার ভিতরে, এর ভিতরে। তাহলে এবার বললাম আমরা এর যে ভ্যালু আছে সেই ভ্যালুরে যদি 2 দিয়ে ভাগ দেই, এবং তার যে ভাগশেষ হবে, ভাগশেষ যদি 0 সমান হয়, তাহলে প্রিন্ট করো ইভেন। আর যদি এর যে ভ্যালু, তার যদি 2 দিয়ে ভাগ দিলে ভাগশেষ যদি 1 হয়, তাহলে প্রিন্ট করো অড। রান করি, কাজ হইতেছে কিনা। একটা নাম্বার দেই, কি নাম্বার দেব বলেন। 5 দিলাম। 5 দিলে কি 5 অড নাম্বার, ঠিক আছে, অবশ্যই ঠিক আছে, আমরা জানি যে 5 হলো বিজোড় বা অড। আচ্ছা, তাহলে এবার আরেকটা নাম্বার দেই, 8 দিলাম। এই বলতেছে কি দ্য নাম্বার ইজ ইভেন, ইভেন মানে কি জোড়। ওকে,
তাহলে এইটা আরেকটা কথা বলি, একটা প্রবলেম বা একটা প্রোগ্রাম কিন্তু অনেকভাবে সলভ করা যায়, অনেকভাবে। তো সবগুলা আপনি পদ্ধতি ফলো নাও করতে পারেন, কিন্তু সবগুলো জানা থাকা উচিত। এবং আপনি একটা যেটা বেটার ফিল করেন সেইভাবেই সলভ করতে পারেন, সেভাবেই সলভ করা বেটার, বাট সবগুলো জানা উচিত। আচ্ছা, এখানে একটা দেখেন, আমরা কি করছি, বলছি যে যদি 2 দিয়ে ভাগ দিলে, যেমন আমরা প্রথমে 5 যখন দিছি কি কাজ করছে, এখানে 5 রে 2 দিয়ে ভাগ দিছি, তো 5 রে 2 দিয়ে ভাগ দিলে ভাগশেষ কত হয়, 1। তো 1 কি 0 এর সমান? অর্থাৎ এই পুরাটুকুর মানে কত হয়েছে, এই পুরাটুকু মানে হলো 1। তাহলে 1 কি 0 এর সমান? না। যেহেতু 0 এর সমান না, তার মানে কি এই ভিতরে ঢোকে নাই, অর্থাৎ এই ভিতরের অংশে ঢোকে নাই, এই পরের ইফে গেছে। পরের ইফে গিয়ে কি পাইছে, এর ভ্যালু আমরা কত দিছিলাম, 5 দিছিলাম। তো 5 রে 2 দিয়ে ভাগ দিলে ভাগশেষ কত হয়, 1। তাহলে এইটুকের মানে কি 1। এখন বলতেছে এই পাশে যেটা ভ্যালু আছে আর এই পাশে যে ভ্যালু আছে সেই দুটো কি সমান কিনা। যেহেতু এই পাশে 1 ছিল আর এখন এখানে 1 আছে, তার মানে কি 1 1 সমান। তো যেহেতু এটা ইকুয়াল হয়ে গেছে, মানে কি কন্ডিশন সত্য, তখন কি করছে, এই ভিতরে গেছে। মানে ইফের ঘটনাই হলো এটা, যখন আপনি এই যে ভিতরে যে কন্ডিশন দিবেন সেই কন্ডিশন যদি কাজ করে, স্যাটিসফাই হয়, তাহলে এই ভিতরে গিয়ে আপনি যত ইনস্ট্রাকশন দেবেন সব ইনস্ট্রাকশন সে ফলো করবে। তো আমাদের এখানে আপাতত তো বেশি কিছুর দরকার নাই, একটা করে ইনস্ট্রাকশন দেওয়া অড ইভেনের, সেই অড ইভেন, অড হইলে অড, ইভেন হইলে ইভেন। এই আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এবার আরেকটু সহজ করে দিই, হ্যাঁ। যেমন এখানে আমরা কি দুইটা ইফ দিছি, বাট এখানে কিন্তু এত কিছু দরকার ছিল না। দেখেন, কারণ আমার এখানে কন্ডিশন কয়টা, কন্ডিশনই দুইটা, যে হয় অড নইলে ইভেন। অর্থাৎ আহ, তুমি অথবা তুমি। তো একজন মিস করা মানে কি অবশ্যই দ্বিতীয়জন, এইরকম হলো বিষয়টা। তো আমি প্রথমবার ইফ দিছি, দ্বিতীয়বার কিন্তু আবার কষ্ট করে এই কন্ডিশন দেওয়ার দরকার নেই। যদিও বা এখানে কন্ডিশনটা একটা ছোট, বাট বড় বড় প্রোগ্রামে অনেক কন্ডিশন দরকার হয়, বড় কন্ডিশন। তো সেই কন্ডিশন না দিয়ে আমরা তো একটা কাজ করতে পারতাম, এখানে ইফ না দিয়ে নরমালি একটা এলস দিয়ে দিলেই পারতাম, ই এল এস ই, এলস। দেখেন এবারে কিন্তু সেম কাজটাই করবে। নাম্বার দিলাম 5, বলতেছে অড নাম্বার। আবার নাম্বার দিলাম 6, বলতেছে ইভেন নাম্বার। এই এখন কি হইলো ঘটনা, ঘটনাটা হইলো, যেমন ওই যে বললাম যে এখানে কাজই তো দুইটা। যেমন প্রথমটা তো আমরা বলেই দিলাম, যদি এই ভাগশেষ যদি 0 সমান হয় তাহলে বলবা ইভেন। তাহলে বাকি থাকে কি, বাকি থাকে অড। অর্থাৎ যদি এইটা না হয় তাহলে এইটা হবে, এই অর্থাৎ এলস। ইফ মানে কি যদি, আর এলস মানে কি অন্যথায় বা আর নইলে, বরিশালের ভাষায় একদম ক্লিয়ারলি আর নইলে। অর্থাৎ যদি এইটা না হয় তাহলে কি হবে, এইটা কাজ করবে। এই সেম জিনিসই আমরা করছি। তো আর নইলে বা অন্যথায় কি, সেখানে আর কন্ডিশন লাগে না, যেহেতু ঘটনাই দুইটা। ইফ মানে তুমি হয় এটা করো, যদি এইটা করো, যদি ওইটা করো, যদি ওইটা করো। আর শেষ কথা কি আর নইলে, অর্থাৎ এলস মানে কি একদম শেষের কথা, যে এগুলোর উপরে যতগুলো কন্ডিশন দিলাম, এখানে কন্ডিশন আরো অনেকগুলো থাকতে পারতো, যদি সেইগুলো একটাও কাজ না করে তাহলে কোনটা কাজ করবে, এইটা। তো আমার এখানে তো কন্ডিশনই দুইটা। আপনারা ক্লাসে দেখছিলেন আমরা ওই যে গ্রেড সিস্টেম জেনারেট করছিলাম, তখন আমাদের অনেকগুলো কন্ডিশন ইউজ করা পড়ছিল। তো এখানে আপাতত আর করলাম না, একটু পরে ক্যালকুলেটর প্রোগ্রাম করব, তখন আবার অনেকগুলো হবে এনে। তো এখানে কি এলস দিলে কি হলো, তাহলে আমার এক্সট্রা করে আর নতুন করে ওই কন্ডিশন দেওয়ার দরকার হয় না। একটা কন্ডিশন দিছি, বাকিটা কি অন্যথায় রয়ে গেছে। এই তো আপনাদের একটা বাড়ির কাজ রইলো এখানে। এইটা তো আমরা দুইটা পদ্ধতি দেখলাম, আরো একটা পদ্ধতিতে লেখা যায়, এই অড ইভেন বের করা যায়, সেটা একটু আপনারা বের করবেন। অর্থাৎ একটু আগে একটা কোড করছিলাম, এই একটা দিলাম। আর তৃতীয় কোডটা একদম সিম্পল, আর বলে দিলাম না। এইটা হলো আপনাদের টাস্ক থাকবে, যে আমি যেই পদ্ধতিটা দেখাইলাম না অড ইভেন বের করার, ওই পদ্ধতিটা আপনারা ইউজ করে নেক্সট দিন অ্যাসাইনমেন্ট আকারে নিয়ে আসবেন। আহ, তো এই হলো অড ইভেনের বিষয়। আহ, এবার একটা আমরা আসি ক্যালকুলেটরে। যেহেতু ইফ এলস আমরা দেখছি, ইফ এলস থেকেই করাইতেছি, সুতরাং আপনারা বেশি নেওয়ার কিছু না, নতুন টপিকস না। আচ্ছা, তো এবার একটা আবার সে আমরা একটা নতুন ফাইল নেই, সেভ করি, ক্যালকুলেটর ডট, আমরা জানি অবশ্যই একটা এক্সটেনশন সি দিয়ে সেভ করব।
ওকে, সেভ করতেছি। সেভ করা শেষ। এখন যেটা আমরা করব, ক্যালকুলেটরে আমরা একটা বেসিক ক্যালকুলেটর, একদম সায়েন্টিফিক বা অনেক কঠিন কিছু করব না, সিম্পল জিনিস। আমরা সবার আগে স্ট্রাকচারটা ক্রিয়েট করি। আচ্ছা, একটা কাজ করি, একসাথে অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, আমরা আর একটা ভিডিও ক্রিয়েট করতেছি, সেটা এর ভিতরে দিয়ে দিতেছি।